ওকে, তাহলে রেকর্ডিংটা শুরু হোক। ওকে, তো ফার্স্ট অফ অল মানে শুরুতেই থ্যাঙ্কস যে আসলে মানে আমি জানি তোমাদের এখন লাস্ট উইকের খুব বেশি প্রেশার যাচ্ছে অন্যান্য কোর্সেরও, তো এর মাঝখানে এক্সট্রা ক্লাসের জন্য আসলে জয়েন করার জন্য আসলে মানে আমি আজকের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্যই, তো তোমাদের মোটামুটি একটা পুরোপুরি একটা ওভারঅল একটা আইডিয়া দিতে পারবো যে আসলে আমাদের কিভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত বা কোন কোন টপিকগুলো পড়া উচিত। সো তোমাদেরও যদি যে কোনো কোশ্চেন থাকলে তোমরা মোটামুটি কোশ্চেনগুলো আজকেই ক্লিয়ার করে নিও। আর যদি আজকে ক্লিয়ার করতে না পারো কোনো সমস্যা নেই, যেহেতু এখনো হাতে সময় আছে। অবশ্য আমাকে বললে হয়তো আমাকে ফোন দিও, তোমরা বলতে পারো, অথবা সরাসরি আমাকে মেইলও দাও। আমি তোমাদেরকে কাউন্সিলিং এর টাইম দিব, যেমন গতকালকেও কয়েকজনকে টাইম দিছিলাম। তো যাদের যাদের প্রবলেম হবে একটু চিন্তা করেন যে কাউন্সিলিং এর টাইম বলে নেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। সো প্রথমেই যে কথাটা বলে শুরু করতে চাচ্ছি আজকের মানে আলোচনার মধ্যে একটা বড় আলোচনার মধ্যে, সেটা হচ্ছে যে পরীক্ষাটা কোথায় হবে। পরীক্ষাটার জন্য আপনারা আজকে যে নর্মালি ক্লাসগুলো করেন, নর্মালি ক্লাসগুলো করার জন্য যে লিঙ্কটা ব্যবহার করি আমরা, আমরা পরীক্ষার জন্য সেম লিঙ্কটা ব্যবহার করব না। আমরা অন্য আরেকটা লিঙ্ক ব্যবহার করব। আমি আপনাদেরকে ওই লিঙ্কের একটা ইনভাইটেশন আপনাদের আজকে কিছুক্ষণের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো ওই লিঙ্কটার ভিতরে, এবং ওই লিঙ্কটা আপনাদের ইএলএমএসও দেওয়া থাকবে। সো আপনারা ওই লিঙ্কটার ভিতরে জয়েন করার চেষ্টা করবেন এবং মেক শিওর করবেন যে পরীক্ষা তো 9টা থেকে, তাই না? আমাদের পরীক্ষা তো 9টা থেকে যদি পরীক্ষা হয়, আমরা 8টা 45 থেকে 8টা 50 বা 55-র ভিতরে আমরা জয়েন করে রেডি হয়ে বসে থাকবো। আমি কি লজিকটা বুঝতে পারছি জিনিসটা? সো পার্টটা অনেকটা এরকম থাকবে যে আমরা এই বিষয়গুলো নিয়ে যাতে প্রবলেম না হয়। তো এইটা একটু খেয়াল করার চেষ্টা করবেন। সেকেন্ড যে কথাটার মধ্যে চলে আসি, সেটা হচ্ছে আমাদের পরীক্ষা কতক্ষণের পরীক্ষা হবে, কেউ কি বলতে পারবেন পরীক্ষা কতক্ষণ? স্যার 2 এক ঘন্টা। ঘন্টা না, পরীক্ষাটা হচ্ছে 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা আপনাদের। 1 ঘন্টা 15 মিনিটের আপনাদের পরীক্ষা হবে। তো 1 ঘন্টা হচ্ছে আপনাদের হিসাবে লেখার জন্য, বা খাতার প্রশ্নের উপর লেখা থাকবে দেখবেন যে 1 আওয়ার। এবং আপনাদের বাকি যে 15 মিনিট টাইম ইজ ফর ডাউনলোডিং এন্ড আপলোডিং দ্য কোশ্চেন্স। সো আমাদের মেইন কথাটা হচ্ছে আপলোডের জন্য আমার সময় যাবে হচ্ছে 15 মিনিট, তাহলে 1 ঘন্টা 15 মিনিট। এখন প্রবলেমটা হচ্ছে এখানে চলে আসছে। প্রবলেমের জায়গাটা এবং আজকের মূলত কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে এইখানে যে আপনাদের যে পরীক্ষাটা হবে, এই যে লেট সাবমিশন, এই লেট সাবমিশনের বিষয়টা কিন্তু ঝামেলা। কারণ আগে পরীক্ষাটা হইতো কি, আগে পরীক্ষাটা আপনি ক্লাস টেস্ট নিতেন, আপনি আমাকে ক্লাস টেস্ট নিতাম, আমি আমার মতো করে আপলোড করতাম, নর্মালি হইতো। এখন জিনিসটা সেন্ট্রালি হচ্ছে, একই সাথে সকল সেকশনের পরীক্ষা হবে, এটা সেন্ট্রালি হবে। এবং আপনারা দেখবেন যে লিঙ্কে আপনাদের আমি দিব, সেই লিঙ্কে গার্ড থাকবে, অনেক স্যাররা এসে জয়েন করবে, ডিপার্টমেন্টাল হেড এসে দেখবে যে ঠিক মতো পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না। তা আমার মনে হয় যে আপনারা যদি কেউ একজন 10টা 15-তে আপনাদের পরীক্ষা শেষ, আপনারা যদি কেউ একজন আমাকে 10টা 20-এ জমা দিতে বলেন বা 10:30টায় জমা নিতে বলেন, তখন একটু প্রবলেম হয়ে যেতে পারে। সুতরাং মেক শিওর করতে হবে 10টা 15-র পরীক্ষা 10টা 15-তেই আমি জমা দিই। এখন আপনি বলতে পারেন স্যার ইন্টারনেটের সমস্যা, সার্ভার ডাউন, অনেক কথা আছে, অনেক কথা বলতে পারেন। যেমন লাস্টের দিন আপনাদের পরীক্ষা শেষ হয়েছে 12টার সময়, আপনাদের মধ্যে কেউ একজন আমাকে বিকালে বা সন্ধ্যার সময় মেল দিছে। সন্ধ্যার সময় আমাকে মেল দিয়ে বলছেন তার বাসায় ইলেকট্রিসিটি ছিল না, বিকজ অফ দ্যাট রিজন আপনি আমাকে কনসিডার করতে বলতেছেন। এবং আমি কনসিডার করব, যেহেতু এই জিনিসটা আমার হাতে আছে, আমি হয়তো আপনাদেরকে কিছু নাম্বার দিয়ে দিব। কিন্তু মিড টার্ম পরীক্ষায় কেউ যদি লেট সাবমিট করে, আমি জানি না কি হবে। লেট সাবমিট করলে এটা আমার হাতে নেই, তখন আপনাকে ডিপার্টমেন্ট থেকে অনুমতি নিতে হবে যে আপনার খাতায় কি হবে না হবে। আপনি এভাবে চিন্তা করেন যে আমি আপনাকে ইউআইউর একটা রুমে বসে পরীক্ষা নিচ্ছি, পরীক্ষা 1.5 ঘন্টার, আমি 1.5 ঘন্টা পরীক্ষা শেষে খাতা কালেক্ট করে রুম থেকে বেরোয় চলে আসলাম, আপনি তখনও খাতায় লিখতেছেন। এখন ওই খাতাটা কি আপনি কোনো টিচার গ্রহণ করে কি করে না, বা কি হয় ওই খাতাটা নিয়ে, আপনাদের একটু বুদ্ধি হওয়ার নিশ্চয়ই আছে। আর আমি জানি নেটে অনেক সমস্যা থাকতে পারে, ইন্টারনেটের কানেকশন খারাপ, ইএলএমএস এর সার্ভার ডাউন, ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেমস থাকতে পারে। ওই প্রবলেমগুলোকে আমাদের কাটায় উঠতে হবে। আমি কি বুঝাতে পারলাম জিনিসটা? সো চিন্তা করতে থাকেন কি কি ধরনের প্রবলেম হতে পারে। বাট আমি আপনাদেরকে মেক শিওর একটু গ্যারান্টি দিতে পারি যে যেই প্রবলেমগুলো হইতে পারে তার থেকে বড় প্রবলেম হবে তুমি যদি লেট সাবমিট করো। কারণ তোমার খাতা যদি কোনো ভ্যালিড রিজনে ডিপার্টমেন্ট থেকে অ্যালাউ না করতে বলে আমাকে, যেমন আপনি 11টার সময় খাতা জমা দিতে যাচ্ছেন, আপনাকে ডিপার্টমেন্ট থেকে অনুমতি নিতে হবে যে 11টার সময় খাতা দিতে পারবেন কিনা। এখন ডিপার্টমেন্ট যদি আমাকে বলে দেয় যে না, ওর খাতা নেওয়া যাবে না,
তাহলে আমার আপনাকে জিরো বসানো ছাড়া অন্য কোনো ওয়ে আমার নাই। এখন আমি আরেকটা জিনিস বলতে চাই, যেমন আমি যদি ক্লাস টেস্ট নেই, ক্লাস টেস্টে যদি আমি আপনাকে একটা ক্লাস টেস্টে জিরো দিয়ে দিলাম, ক্লাস টেস্টে জিরো দেওয়ার পরে ক্লাস টেস্টে জিরো দেওয়ার পরে হয়তো এমন হতে পারে যে আমাদের মানে আমরা কি বলতে পারি বলো দেখি, আমাদের ওই টপিকটা যদি কারোর ক্লিয়ার না হয়, সাপোজ আমাদের কোনো ওই টপিকটা যদি আমাদের কোনো সময় ক্লিয়ার না হয়, তাও আমাদের মধ্যে কি থাকতেছে, সেকেন্ড, ওকে, যদি আমাদের ওই টপিকটা আমার ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু ধরো বা ওই টপিকটার মধ্যে আপনি ধরেন জিরো পাইলেন, সাপোজ সাপোজ ধরেন একটা ক্লাস টেস্ট জিরো পাইলেন, তুমি মানে বলতে পারো না স্যার আমার ক্লাস টেস্টটা খারাপ হয়েছে, আপনি আরেকটা ক্লাস টেস্ট নেন, আমি কিন্তু তোমাকে নিতে পারবো। কিন্তু তোমার যদি মিড খারাপ হয়, মিডের কি মেকআপ মিড নেওয়া এত ইজি? মেকআপ মিড কিন্তু এত ইজি না। তো তুমি চাইলেই আরেকটা মিড নিয়ে ফেললাম স্যার, আরেকদিন মিড নিয়ে ফেলেন স্যার, সম্ভব না, সেন্ট্রালি হবে। তো আমি তোমাদেরকে এই পার্টটার মধ্যে রাখতে যাচ্ছি যে বাই এনি চান্স যাতে লেট না হয়। লেট লেট হলে ঝামেলায় পড়ে যাবা, ঠিক আছে? লেট হলে তুমি ঝামেলায় পড়বা, লেট হলে আমি ঝামেলায় পড়বো, এবং তোমার আর আমার এই ঝামেলা মিটাইতে অনেক ঝামেলা হবে। তো চেষ্টা করবা লেট যাতে না হয়। আরেকটা জিনিস বলতেছি, ইএলএমএস এ ওই দিন অনেকে পরীক্ষা দিবে, তুমি যেমন পরীক্ষা দিচ্ছ, তোমার সাথে সাথে এসপিএল এ যতগুলো সেকশন আছে সব সেকশনের পরীক্ষা কি টাইমে হবে। যেহেতু সব সেকশনের পরীক্ষা একই টাইমে হবে, তুমি বুঝতেই পারতেছো ঠিক যখন 11টা 15 বাজবে, তখন স্যার সবাই জমা দিতে যাবে লাস্ট 5 মিনিটে, তো তখন সার্ভারের উপর কি পরিমাণ প্রেশার পড়বে। তো ওই কেসে চেষ্টা করবা যে আমি যাতে সাথে সাথে কি হয়ে যায় বলো দেখি, তোমার সাথে সাথে আমাদের আমরা কি করতে পারি বলো দেখি, সাথে সাথে যাতে আমাদের সাবমিশনটা আগে ভাগে করে ফেলার জন্য চেষ্টা করবে, আগে করে ফেলার জন্য তোমাদের আমি যে কোশ্চেনটা করছি বা তোমাদের যে কোশ্চেনটা আছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে নিজে থেকে পড়াশোনা করছেন, এই কোশ্চেন সলভ করতে তার আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টার বেশি 1 মিনিট লাগার কথা না, সেখানে ডাবল টাইম দেওয়া হচ্ছে, আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা দেওয়া হচ্ছে, আবার সাথে 15 মিনিট এক্সট্রা দেওয়া হচ্ছে। সো তুমি চাইলে মানে খুব রিল্যাক্স ওয়েতে 1 কাপ চা হাতে নিয়ে আস্তে ধীরে পরীক্ষা তুমি দিতে পারো, এত প্যারা নেওয়ার কোনো কারণ নেই। আমি কি স্যার বুঝতে কোড পারছি? কটা থাকবে? কোড থাকবে, কোড আছে অনেকগুলাই, কোড আছে ছোটখাটো কোড অনেকগুলাই আছে, 3-4টা তো আছে, ঠিক আছে? কোড থাকবে ছোট ছোট, বাট ওগুলো নিয়ে প্রেশার এগুলো নিয়ে তো প্রেশার নেওয়ার কোনো কারণ নেই, এগুলো নিয়ে কোনো প্রেশার নেওয়ার কারণ নেই। স্যার ইএলএমএস যদি ডাউন থাকে স্যার, তাহলে আমাদের কি ওই যে আগের দিনের মতো কি স্যার ক্লাসরুমে সাবমিট করা যায় না? ক্লাসরুমে সাবমিট, শোনো ফার্স্ট অফ অল আগেও বলতেছি, আপনাদের প্রথম সিটির দিন অনেকে আমি ইমেলেও সাবমিট নিছি না আমি, আপনার ইমেল করে দিচ্ছেন আমাকে অনেক, আমি ইমেলে যারা জমা দিচ্ছেন তাদেরকে আমি 20-20 দিছি। বাট মেইন সমস্যা হচ্ছে there is a big difference between class test and finals. এই ডিফারেন্স তো বুঝতে হবে, ফাইনাল পরীক্ষা সিটি পরীক্ষার মধ্যে অনেক পার্থক্য আছে। তো ফাইনাল পরীক্ষায় অনেক জিনিসই চাইলে করা যায় না, যেটা তুমি নর্মাল টাইমে করতা। তো তুমি নর্মাল টাইমে কেউ যদি সার্ভার ডাউন থাকলে আমার ফোন দিলে বলে আচ্ছা মেইল করে দাও, কিন্তু আমার মনে হয় না আপনারা যদি ওই দিন আমাকে ফোন দিয়ে বলেন স্যার জমা দিতে পারতেছি না, আমি যদি জমা দিতে পারতেছি না আপনি আমাকে বলেন, তাহলে আমি কি উত্তর দিব এটা আমার এখন আমি চিন্তা করিনি, বুঝতে পারলাম? আচ্ছা আমি তোমাদেরকে একটা নর্মাল লজিক বলি, তোমরা কি লাস্ট কয়দিন আগে যে নটরডেম কলেজের ভর্তির নোটিশ দেখছো? ইয়েস স্যার। কি বলছে বলো দেখি জয়। না স্যার দেখছিলাম বাট ভুলে গেছি। আচ্ছা ভুলে গেছো, তুমি যদি নোটিশটা দেখো, নোটিশটা দেখলে দেখবা নোটিশের মধ্যে লেখা আছে যে ভর্তি পরীক্ষাটা হবে, ভর্তি পরীক্ষার ফুল টাইম ক্যামেরা অন থাকতে হবে, হ্যাঁ স্যার। ফুল টাইম মাইক অন থাকতে হবে। যদি এর মাঝখানে কোনো এক টাইমে আপনি ডিসকানেক্ট হয়ে যান, এইটার জন্য কর্তৃপক্ষর কোনো দেখা দরকার নেই। আমি কিন্তু তোমাদেরকে এতটুকু ভার্সিটি থেকে বলে নাই যে আপনাদের ফুল টাইম মাইক অন থাকবে, ফুল টাইম ক্যামেরা অন থাকবে, অলওয়েজ লাইট থাকতে হবে, ক্যামেরার দিকে তাকায় থাকতে হবে, এরকম কোনো কথা কিন্তু কর্তৃপক্ষ বলতেছে না। আমাদের দাবি হচ্ছে একটাই, যে যেইভাবেই পারো just তুমি চিন্তা করো যাতে ঠিক মতো আপলোড করতে পারো। যে প্রবলেম গুলো হইতে পারে, কি কি প্রবলেম হইতে পারে, যেমন তুমি বলতে পারো স্যার আমার নেটের কানেকশন থাকতে পারে না, আমার ল্যাপটপে চার্জ চলে যেতে পারে, আমার মোবাইলে চার্জ চলে যেতে পারে। আগে চিন্তা করো কি কি প্রবলেম হতে পারে, ইচ এন্ড এভরি প্রবলেমের পসিবল একটা সলিউশন রেডি করো, ব্যাকআপ রেডি করে রাখাটা খুব দরকার, ব্যাকআপ যাতে থাকে, যে স্যার এটা না হলে কি করবে, এটা না হলে কি করবো। যারা এখনো পিডিএফ বানাইতে পারতেছেন না, যাদের এখনো পিডিএফ বানানোর সমস্যা হয়, তারা কি করতে পারেন, নিজেরা কয়েকটা ছবি বানায় 2-1টা পিডিএফ বানান না, পিডিএফ বানায় দেখেন কত তাড়াতাড়ি করতে পারেন। সো পিডিএফ এর এই প্রবলেম গুলো যাতে না হয়, সবগুলো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করার আমার মনে হয় একটু সুযোগ আছে, কারণ শুধুমাত্র আমি আমি যথেষ্ট এইসব জায়গায় বিষয়ে রিল্যাক্স, আপনাদের একটু এই 6 উইকে বোঝা উচিত।
আমি আমি বাদেও তো অন্যান্য টিচাররাও পরীক্ষা নিবে। আপনাদের ইংলিশ কোর্স আছে, আপনাদের ডিএলডি কোর্স আছে। সো ওই কোর্সগুলোতেও এই কথাগুলো অ্যাপ্লিকেবল। কোনোভাবে যাতে আপনাদের এই জিনিসগুলো না আসে। ক্লিয়ার? স্যার আসসালামু আলাইকুম স্যার। বলেন, আরাফাত বলো। স্যার ভিডিও কি স্যার অন করতে হবে? না, ভিডিও অন করতে হবে। এটা আমার কোনো বাধ্যবাধকতা নেই। এটা স্যার আপনাদের মিটে তো থাকতে হবে, এটা তো স্যার মনে হয় বলে দিছে স্যার, তাই না? যদি বুঝি নাই। মানে গুগল মিটে তো স্যার পরীক্ষার সময় হ্যাঁ, থাকতে হবে। হ্যাঁ, গুগল মিটে পরীক্ষার সময় থাকতে হবে আপনাকে। গুগল মিটে আপনাকে পরীক্ষার সময় থাকতে হবে এবং এইটার একটা গাইডলাইন্স আপনারা ইউনিভার্সিটি থেকে পাবেন, কারণ এটা একটা ইউনিভার্সিটির একটা পরীক্ষা, সেন্ট্রাল পরীক্ষা। হ্যাঁ 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 ইটস নট লাইক ক্লাস টেস্ট, যে আমি যেমন আমার ক্লাস টেস্ট হইলে আমার মন চাইলে আমি আজকে মিটে না নিয়ে বললাম জুমে নিব, বলতেই পারেন। তুমি বলতে পারেন স্যার আপনি কোর্স টিচার, আপনি চাইলে এটা করতেই পারেন। কিন্তু যেহেতু এটা একটা ডিপার্টমেন্টাল পরীক্ষা, এখানে অন্য গার্ডও থাকবে। তো যদি কোনো সময় টিচাররা হঠাৎ করে আপনাকে বলে দেয় যে ধরেন ফজলে রাব্বি আপনি আপনার ক্যামেরাটা অন করেন, দু একজনকে যদি এরকম বলতেই পারে, সো আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে সেম জিনিসটা করার সুযোগ থাকতে পারে। বুঝতে পারলেন স্যার জিনিসটা? বলেন। স্যার আজকে ইংলিশ সিটি দিয়েছি, হুম। ওখানে ইএলএমএস এ মানে প্রচুর প্রবলেম ছিল। হুম। কোয়েশ্চেন ডাউনলোড হচ্ছিল না, দেন এমসিকিউ তে টিক চিহ্ন না, না, দেওয়া। গুড। শোনো জয়, আমাদের পরীক্ষা তো ইএলএমএস তো ওইরকম পরীক্ষা হবে না যে ধরো তোমাকে কোশ্চেন ইএলএমএস এই অল টাইম অ্যান্সার করতে হবে। তুমি জাস্ট ইএলএমএস থেকে কোশ্চেনটা নামাই নিবা। কোশ্চেনটা নামানোর পরে তুমি জাস্ট 1 ঘন্টা পরীক্ষা দিয়ে আপলোড করে দিবা। সো তোমাকে ইএলএমএস এ জাস্ট 2বারের কাজ করতে হচ্ছে। তোমার এমন দরকার নাই যে ধরো তোমার, হ্যাঁ আমি জানি ইএলএমএস এর লোড পড়ে গেলে ইএলএমএস মাথা পাগল হয়ে যায়, বাট ইএলএমএস এ যদি প্রবলেম করে, ইএলএমএস এ যদি সার্ভারে প্রবলেম করে, এই সার্ভারে প্রবলেমটা যেমন তুমি দেখতে পারবা, সিমিলার ওয়েতে যারা আমাদের ডিপার্টমেন্টের লোকও আছে সবাই দেখতে পারবে। সো কোনো কারণে যদি প্রবলেম হয় এবং 10:30টার জায়গায় তুমি 10:15-তে 10:20-এ জমা দাও, 10:25-এ জমা দাও, ওইগুলো অ্যালাউ করা হবে। তাও তুমি ইএলএমএস এ জমা দিছো, বাট কেউ আমাকে মেইল করবা না, কারণ আমাকে যদি কেউ মেইল করো, ওই খাতা আমি জানি না আমি কি করবো, আমি খাতা নিয়ে বসে থাকবো, আমার কাছে কিছু করার নেই। বুঝতে পারছো জিনিসটা? তো চেষ্টা Yes, sir. করবা স্যার হ্যাঁ বলেন। স্যার আমি কি বলবো? হ্যাঁ, আরাফাত বলো। স্যার ইএলএমএস যদি ডাউন থাকে সেক্ষেত্রে স্যার কিভাবে জমা দিবে? ইএলএমএস যদি ডাউন থাকে, ইএলএমএস যতক্ষণ ডাউন থাকবে ততক্ষণ আপনার কোনো প্রবলেম নেই। ইএলএমএস যদি বিকাল 4টা পর্যন্ত ডাউন থাকে, আপনি 4-4:30টার সময় জমা দিয়ে কোনো সমস্যা নেই, বাট ওইটা আপনাকে অ্যালাউ করা হবে। বাট ইএলএমএস ঠিক আছে, ইএলএমএস এ আমার সেকশনের 50 জন স্টুডেন্টের মধ্যে 48 জন জমা দিয়ে দিছে, তুমি বললা তোমার জন্য খালি ডাউন। এটা কি বিশ্বাসযোগ্য? না 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 এটা তো বিশ্বাসযোগ্য না, তাই না? এটা আমার কাছে মনে হয় তোমাদের রিজন যদি ভ্যালিড হয়, রিজন ভ্যালিড হলে ওইটা কনসিডারেশন করবো। কিন্তু আমার কাছে মনে হয় তুমি, সত্যি কথা বলতে গেলে, তুমি মিড টার্মে এই রিজনে বাঁচতে পারবা না যে স্যার আমার ইলেকট্রিসিটি ছিল না, আমার নেট কানেকশন খারাপ। এই দুইটা রিজনে তুমি, আমার মনে হয় না তুমি অ্যালাউ হবে। হ্যাঁ, তুমি যদি সার্ভার ডাউন থাকে, ইন কেস অফ সার্ভার ডাউন, এটা অ্যালাউ হবে। সার্ভার ডাউন ছিল স্যার আমার। হ্যালো, আচ্ছা, আরাফাতের মাইকটা মনে মিউট হয়ে গেছে, আবার একটু অন করে কথা। আমি বললাম যে যেমন গত সিটিতে মনে হয় এরকম হয়েছে। গত সিটিতে আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সিটি এক জিনিস, ক্লাস মিড টার্ম পরীক্ষা এক জিনিস। তো মিড টার্ম সিটি অনেক নেওয়া যায়। সিটি আমি এখন আজকে যদি আমি আপনাকে বলি লাস্টের দিন যে সিটিটা নিয়েছিলাম, সিটিটা বাদ, আবার সিটি নিব, তোমরা আবার সিটি দিবা, ঠিক আছে? কিন্তু কথা কিন্তু মিড টার্মটা এটা সম্ভব না। মিড টার্ম আপনারা জানেন, আপনারা যদি একবার চলে গেলে আপনি আসলে পসিবিলিটি এবং যদি মিড টার্ম আপনারা আবার দিতেও চান, ধরো কেউ একদিন ওই দিন সকালবেলা, কেউ হয়তো 9টার সময় ঘুমে উঠতে পারে না, সাপোজ অভ্যাস আছে, উঠে গেল 11টার সময়, তুমি তোমার মেডিকেলের কাগজ লাগবে। মেডিকেলের কাগজ ছাড়া, যে ভ্যালিড হেলথ রিজন ছাড়া মেকআপ মিট হয় না। যারা একটু জানেন তাদের হয়তো আইডিয়া আছে। ওকে, আমি এই কথাগুলো আইডিয়া আনতে পারলাম। এবার আসলে নেক্সট আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে চাই। এই টপিকটি একটু স্পর্শকাতর, এই টপিকটা নিয়ে একটু শুনতে হবে। আমি জানি তোমাদের কিছু গ্রুপ আছে, তোমরা নিজেরা ফ্রেন্ডরা মিলে হয়তো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা অন্যান্য জায়গাতে গ্রুপ মেনটেন করে হয়তো বা পড়াশোনা করো, বা তোমাদের হয়তো ম্যাটেরিয়ালস গুলো শেয়ার করো। আমার কথার উদ্দেশ্যটা হচ্ছে, এটা করাই যায়, এটা ইজিলি করা সম্ভব, এটা কোনো প্রবলেম না। বাট মেক শিওর করবা যে ওইখানের কোনো অ্যাক্টিভিটিস, ওইখানের কোনো জিনিস যাতে কোনোভাবে ডিপার্টমেন্টের কাছে না যায়। এটা গেলে তুমি যেমন সমস্যায় পড়বে। যেমন আমি একটা কথা বলি, যেমন রিসেন্টলি একটা ডিপার্টমেন্টের এই কাহিনী ঘটছে একটা সাবজেক্টে, যে একটা স্টুডেন্ট
ক্লাস টেস্টে যেমন এটা তোমরা অনেকেই করো আমি জানি, এটা আমাকে তোমরা যদি বলে যে না স্যার আমাদের মধ্যে এই জিনিসগুলো নেই, আমি এটা বিশ্বাস করবো না। ধরো তুমি সাপোজ একজন পরীক্ষা দিল, সাপোজ পরীক্ষা দেওয়ার পরে ধরো ধরো ফজলে রাব্বি ওর খাতার ছবিটা তুলে আপলোড করে দিল গ্রুপে, আপলোড করে দিল যে এটা আমার অ্যান্সার, বা হুম শাহিদ বললো যে এইটা হচ্ছে আমার পিডিএফটা, তোরা যারা দেখতে চাস দেখে নিতে পারিস। হুম কেউ হুম যদি ওইটার একটা স্ক্রিনশট নেয়, স্ক্রিনশট নিয়ে ডিপার্টমেন্টে পাঠায়, ডিপার্টমেন্টে পাঠাইলে কিন্তু এটার প্রতি অ্যাকশন হবে। এবং যদিও ও কোনো দোষ করেনি, ও কারোটা দেখে নাই, ও জাস্ট অ্যান্সারটা আপলোড করছে, ওর এটার জন্য ওর সেমিস্টার থেকে এই সাবজেক্টটা বাদ চলে যাবে। আপনাদের যে ট্রাইমিস্টারের কিছু রুল আছে দেখবেন, যে আপনাদের যদি পরীক্ষার মধ্যে আনফেয়ার মিস করেন একটা, প্রথম প্রথমবার ধরা পড়লে হচ্ছে সাবজেক্ট ড্রপ, আর সেকেন্ড বার ধরা পড়লে হচ্ছে ট্রাইমিস্টার ড্রপ হয়। So আমি জানি আপনারা হয়তো বা জিনিসগুলো জানেন, এবং এই বিষয়টা নিয়ে খুবই কনসার্ন থাকার চেষ্টা করবেন, কারণ সোশ্যাল মিডিয়ায় আমরা জানেন হয়তো বা সবাই আপনারা নিজেদের বন্ধু মনে করেন, কিন্তু কখন কে কার শত্রু হয়ে যায় দেখার বিষয় না। যেমন আপনি যে কেউ আপনার একটা ব্যাপারে স্ক্রিনশট নিয়ে ইজিলি আমাকে যদি পাঠায় দেয়, হয়তো বা তার মেইল অ্যাকাউন্ট থেকে পাঠাইলো না, অন্য কোনো একটা ফেক মেইল অ্যাকাউন্ট থেকে আমাকে পাঠাইলো, পাঠায় আমাকে বললো যে স্যার শোভন ক্লাসের সবাইকে অ্যান্সার দিচ্ছে, বা শোভনের উত্তরটা দেখে সবাই লিখতেছে, এটা স্যার প্রুফ। আমি যদি এই প্রুফটা পাই, দেন আমাকে মাস্ট ওর এগেনস্টে অ্যান্সার নিতে হবে। এটা আমি আপনাদেরকে বলি, আপনাদের কয়জন ডিএলডি কোর্স আছে? ডিএলডি কোর্স নিয়েছেন এবার কেউ? জি স্যার, আমি আছি। আচ্ছা ঠিক আছে, ডিএলডি কোর্স যদি কেউ নিয়ে থাকেন জি হয়তোবা ও, স্যার, ডিএলডি কোর্স নিয়েছি। হ্যাঁ হ্যাঁ ডিএলডি কোর্স যদি নিয়ে থাকেন, ডিএলডি কোর্সে এই ঘটনাটা রিসেন্টলি ঘটছে। ডিএলডি কোর্সে রিসেন্টলি এই ঘটনাটা এই জি কারণে স্যার, ঘটছে, আমাদের সেকশনেই করছে, আমাদের হুম, সেকশনেই হয়েছে। আপনাদের সেকশনে ঘটছে। প্লাস এটা আমি ঠিক জানি না আপনারা কতটুকু জানেন, এটা নিয়ে ডিপার্টমেন্টাল মিটিং পর্যন্ত ডাকা হয়েছে, যে এবং যেই ছেলেটা এই কাজটা করছে সে কিন্তু অন্যদেরকে বলছে, যেমন সাপোজ একটা চ্যাটের স্ক্রিনশট পাঠানো হয়েছে যেখানে সবাই মিলে আলোচনা করতেছে যে আমাকে এই প্রশ্নের উত্তরটা বল, আমাকে এই প্রশ্নের উত্তরটা বল, সে কিন্তু এটার মধ্যে নাই, সে বলছে স্যার দিস স্টুডেন্টস আর কপিং সামথিং। সো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, যেটা তুমি খুব ভালো নাম্বার পাচ্ছ, তোমার কাছে মনে হতে পারে স্যার আমি পড়াশোনা করে করে 20 পাচ্ছি, তোমার একটা ফ্রেন্ড যে কিছু না করে করে 20 পাচ্ছে। সো আলটিমেটলি আমাদের যতই বলো না কেন, মানুষের একটা ন্যাচারাল টেন্ডেন্সি চলে আসে। এটা তুমি বলো না ভাই আমরা একেবারে মহান, আমাদের মনের মধ্যে কোনো সমস্যা নাই, এটা কিন্তু না, প্রত্যেকের মনের মধ্যেই আসলে খারাপ লাগে। তুমি যখন একটা পরীক্ষায় 19 পাও, তোমার ফ্রেন্ড যখন 18 পায়, তোমার কিন্তু যে 18 পায় তার কিন্তু খারাপ লাগে, আরে আমি কেন 1 নাম্বার কম পাইলাম। ঠিক আছে, সো ব্যাপারটা অনেকটা ওই রকম। তো জিনিসটা হচ্ছে যে এই সকল কেসে অনলাইন যুগে কার সাথে কার কোন সময় সম্পর্ক খারাপ হয়ে যায়, এটা সম্পর্ক গড়তেও যেমন এখানে সময় লাগে না, সম্পর্ক ভাঙতেও সময় লাগে না। তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলোতে খুব সিরিয়াস থাকবা। যদি কোনোভাবে জিনিসটা লিক হয়, কোনোভাবে লিক হইলে আমার হাতে কিচ্ছু নাই, আমি তখন বলবো আমি তোমাকে চিনি না। ঠিক আছে, ব্যাপারটা আমাকে অনেক রকম ওই রকম পর্যায়ে নিয়ে যেতে হবে। আর তুমি যতই বলো না কেন স্যার এগুলা চ্যাট গুলা বানানো, এগুলা আমার নামে ষড়যন্ত্র করা হচ্ছে, তুমি কোনো এলাকার মন্ত্রী না মিনিস্টারও না যে তোমার নামে ষড়যন্ত্র মানুষ করতে আসবে। যদি কোনো একটা এরকম এভিডেন্স পাওয়া যায়, এভিডেন্স পাওয়া গেলে দিব। এবং আমি আজকে এটা আমি আসলে মিড টার্মের আগে বলতে চাচ্ছিলাম না, আমি রিসেন্টলি একটা মেইল পাইছি আপনাদের একজনের কাছ থেকে, যে ওই মেইলটার ভিতরে কোনো স্ক্রিনশট ছিল না, বাট কয়েকজন স্টুডেন্টের নাম ছিল, যে যারা মানে অ্যান্সার প্রোভাইড করেন, তারা অ্যান্সার আস্ক করতেছেন না, যে এরা আগে করে উত্তর দিয়ে দেয়। তো আমার কাছে মনে হয় যদি এর পরের বার আরো বা আমি ওই জিনিসটাকে বলছি যে আমি ওই মেইলের রিপ্লাইতে বলছি, হয়তোবা যে যে মেইলটা আমাকে দিয়েছেন সে হয়তো এখানে আছেন, আমি আপনার মেইলের রিপ্লাইতে কি লিখছি আপনি জানেন, যে আমি এই ব্যাপারটা নিয়ে চিন্তা করবো এবং আপনাকে জানানো হবে। সো ব্যাপারটা একটু একটু খেয়াল করেন যাতে এই ব্যাপারে কোনো প্রবলেম যাতে কোনো সময় না হয়। সো এই জিনিসটা একটু ভালো করে দেখেন। আর আমি এতদিন আপনাদের ক্লাস নিচ্ছি, কয় সপ্তাহ হয়ে গেল, প্রায় 6 সপ্তাহ হয়ে গেল। 6 সপ্তাহ হয়ে যাওয়ার পর আমি কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাইছি যে কে আসলে কতক্ষণে উত্তর লিখতে পারে। কেউ যদি আমাকে বলে যে স্যার, ধরেন একটা স্টুডেন্টের নাম দিয়ে বললো যে এ স্যার 20 মিনিটের ভিতরে উত্তর লিখে পাঠিয়ে দিচ্ছে, বা এ তাড়াতাড়ি উত্তর করে দিচ্ছে, এবং আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে মনে করি যে না আসলে ছেলেটা তো খুব ভালো, ও 20 মিনিটে করতে পারার কথা, তাহলে কিন্তু আমার মনে সন্দেহটা আরো বেড়ে যাবে। আর এখন এখন এমন একজনকে যদি বলে স্যার ও নকল করতেছে, আমার দেখে মনে হলো না ও তো আসলে এতক্ষণে করার কথা না, দেন হয়তো বা আমার কাছে জিনিসটা বেগ মনে হয়। বাট যে আমাকে মেল দিয়ে 4-5 জন স্টুডেন্টের নাম বলছেন, 5 জনের উপরেই আমার মোটামুটি মানে ভালো একটা ইমপ্রেশন ছিল যে না এরা ভালো প্রোগ্রামিং পারে।
বাট এদের নাম দেখে আসলে আমি আসলে হতাশ যে আসলে এরা এইটা কাজটা করবে আমি আসলে আশা করি নাই। তো অসুবিধা নেই, আমি এই ব্যাপারে হ্যান্ডেল করব। হয়তো বা যাদের যে পাঁচজনের নাম আমার কাছে আসছে সেই পাঁচজনের কাছে মেল চলে যাবে আমার থেকে একটা। তো দেখেন, হয়তো আমি চাচ্ছিলাম না এখন মিড টার্মের আগে তোমাদের একটা ঝামেলায় ফেলতে, সো মিড টার্মের পরেই হয়তো বা এটার মানে হ্যান্ডেলিং করবে এই বিষয়টা নিয়ে। বাট চেষ্টা করবা যাতে আমি তোমাদের ঝামেলা, আমি আমি ঝামেলা খুবই অপছন্দ করি এবং আমি চাই না তোমাদের সাথে আমার একটা খারাপ সম্পর্ক হোক। বাট যদি এমনই হয় যে না খারাপ মানে তোমরাই চাচ্ছ বারবার, তাহলে তো আসলে কিছু করার নেই। ওকে, তাহলে আমরা সামারি করলাম দুইটা। একটা সামারি কি যে স্যার, আচ্ছা এখন একটু টপিক পড়াবো, তারপরে দেন আমরা আবার আলোচনা করব। আর প্রথমে হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশনটা দিয়ে দিলাম যে ক্লাসের পরীক্ষাটা হবে মিটে। আজকে আমি তোমাদের একটা ইনভাইটেশন পাঠাবো, ইনভাইটেশনটা তোমরা একসেপ্ট করবা। ইনভাইটেশনটা একসেপ্ট করলে তাহলে দেখা যাবে যে লগ ইন করতে খুব প্রবলেম হবে না। আর যদি ইনভাইটেশনটা একসেপ্ট না করো, আমাকে প্রত্যেককে ম্যানুয়ালি অ্যালাউ করতে হবে। যেমন একজনই, যেমন সাদ এখন একসেপ্ট করে নাই, তো ওকে আমাকে অ্যাডমিট করতে হচ্ছে। তো ওই পার্টটা একটু দেখবা, চেষ্টা করবে যাতে সবাই মানে স্যার এটা কি মিডের জন্য? এটা শুধুমাত্র মিডের জন্য। এই যে লিঙ্কটা দেওয়া হবে ওইটা শুধুমাত্র মিডের জন্য। আমরা এই লিঙ্কটা ফাইনালে ইউজ করতে পারি, ঠিক আছে? এটা ডিপার্টমেন্ট থেকে দেওয়া হবে, যদিও আমি আমার থ্রুতে মেলটা যাবে, বাট এটা ডিপার্টমেন্টাল লিঙ্ক। এবং চেষ্টা করবা যাতে ওই দিন ক্লাস চলাকালীন বা পরীক্ষা চলাকালীন সময় পুরা টাইম মিটে থাকার জন্য, মিটিং এর থেকে সরবা না। এবং মানে দেখা গেল অনেকে আবার যে কাজটা করে ক্যামেরা উল্টায় রেখে দেয়। এবার আমি যদি মাঝখানে দুই একজনকে বলি যে ফজলে রাব্বি লিখতেছো, সাথে সাথে যদি ও উত্তর না দেয়, তাহলে আলটিমেটলি আমার কাছে মনে হবে যে না, এইভাবে সন্দেহ লাগে। বুঝতে পারলাম জিনিসটা? সো অনেক কেসে সবসময় যে আমি প্রত্যেকের নাম ধরে সবসময় ডাকবো তা না, দুই একজনের নাম ধরে ডাকা লাগতে পারে। সো ওই ব্যাপারটাও তোমরা দেখবা। আর পরীক্ষা চলাকালীন সময় যদি কোনো কোশ্চেন না বুঝতে পারো, তুমি সরাসরি মাইক অন করে আমাকে বলতে পারো, স্যার এত নাম্বার কোশ্চেন বুঝি নাই, বুঝাই বলেন। আমি তোমাদের বুঝাই বলবো, কোনো সমস্যা নেই। আর যে জিনিসটা বাসায় বারবার করে প্র্যাকটিস করতে হবে সেটা কি, সেটা হচ্ছে যে কিভাবে ছবি তুলে পিডিএফ বানানো যায়, খুব ফাস্ট এই কাজটা করা যায়। এই জিনিসটা একটু ভালো করে দেখবো। ক্লিয়ার করে খাতার ভিতরে লিখবা, খাতার ভিতরে ক্লিয়ার করে লিখবা, ছবি যাতে ক্লিয়ার আসে এই বিষয়গুলো লিখবে। এবং ব্যাকআপ চিন্তা করবা যে কি কি প্রবলেম হইতে পারে। আমার নেটে প্রবলেম থাকতে পারে, আমার ল্যাপটপের চার্জারে প্রবলেম থাকতে পারে, আমার বাসার ইন্টারনেট কানেকশন খারাপ। যদি বাসার ইন্টারনেট কানেকশন খারাপ হয়, মামার বাসায় গিয়ে পরীক্ষা দিলে কোনো সমস্যা নেই। বাট চিন্তা করতে হবে যে প্রবলেম যাতে না থাকে। আর প্লিজ রিকোয়েস্ট, ওই ইলেকট্রিসিটি ছিল না আর ইন্টারনেট কানেকশন স্যার খারাপ, এই দুইটা লজিক দিয়েন না। এই দুইটা লজিক বাদে অন্য কোনো লজিক দিয়েন, হয়তো ভার্সিটি কনসিডার করবে, কিন্তু আমার হাতে নাই জিনিসটা। স্যার স্যার, মার্ক ডিস্ট্রিবিউশনটা বলে দিবেন। মার্ক ডিস্ট্রিবিউশনটা আমি আলোচনা করবো একটু পরে। স্যার মোটামুটি আইডিয়া বাবা বলো। যে রেজাল্টটা দিবেন স্যার ওইটা একটু সাথে সাথে অ্যান্সারটা একটু দিয়ে দিলে ভালো হতো, তাহলে এই একই ভুলগুলো আবার মিডেও ভুল করতে পারবো স্যার, তখন ভুল হয়ে যাবে। কোন রেজাল্টটার? আর এই যে আমরা যে সিটিগুলো দিতেছি না, এই সিটিগুলোর যে মার্কগুলো দিতেছেন এগুলো যদি খাতাগুলো একটু শো করানোর একটা ব্যবস্থা করে দিতেন তাহলে একটু ভালো হতো। খাতাগুলা, এটা তো রাজীব তোমাকে এর আগেও বলছি যে খাতাগুলো আসলে শো করানোর মতো অবস্থা আসলে নাই। কারণ ফার্স্ট অফ অল তোমরা এক একজন এক এক ফরম্যাটে আপলোড দিছো। যেমন ধরো তুমি পিডিএফ দিছো, এক একজন ছবি দিছে। আমি পিডিএফ এর উপর মার্কিং করতে পারি, কিন্তু ছবির উপরে কিভাবে মার্কিং করবো? তা আসলে আমি ওইরকম ইউনিফর্মলি পাই নাই। সো যদি এইবার তোমরা দিয়ে থাকো, আমি চেষ্টা করবো মিডের আগে তোমাদের খাতাগুলা দিয়ে দেওয়ার জন্য। তো আর আমি আরেকটা জিনিস চিন্তা করবো যে যদি আমিও না দিতে পারি, বাট আমি ক্লাস টেস্ট 1 আর ক্লাস টেস্ট 2 এতে ক্লাস টেস্ট 1 আর ক্লাস টেস্ট 2 এর সলভটা দিয়ে দিব যে এটা ছিল পারফেক্ট অ্যান্সার। সো আমার মনে হয় সলভটা দেখে তোমরা একটা আইডিয়া করতে পারবে যে আসলে আমারটা কি ঠিক আছে। স্যার একটু ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে আমি অবশ্যই সলভ দিয়ে দিব। স্যার লাস্টের সিটি নিয়ে কিছু কোশ্চেন ছিল। আচ্ছা এক এক করে বলো, জয় বলো, তারপর স্বপ্নিল বলুন। জয় বলো। স্যার পরীক্ষার সময় কথা বলাটা অ্যাভয়েড করতে বলবেন। তাই আপনি একটু 2 মিনিট আগে কোশ্চেন যদি সাবমিট দিয়ে দেন, কোশ্চেন যা করার এর আগে করে ফেলতে বলবেন, কারণ পরীক্ষার সময় আওয়াজটা বেশি অবশ্যই 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 অবশ্যই, এটা তো ডেফিনেটলি একটা খুবই বড় প্রবলেম যে আমি পরীক্ষার যে প্রশ্নটা থাকবে, পরীক্ষার আমি মোটামুটি 5 মিনিট আগে আপনাদের প্রশ্ন দিয়ে দিব। 8:55-তে আপনারা ইএলএমএস থেকে প্রশ্ন নামায় নিতে পারবেন। আমি আপনাদেরকে বলবো 8:55 থেকে 9টা পর্যন্ত আপনারা প্রশ্নগুলা পড়বেন। প্রশ্নগুলা পড়ার পর যেই প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনারা করে ফেলবেন। দেন 9টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে আপনার লেখার সময়, 10:15 হচ্ছে আপনাদের লাস্ট টাইম ছবি তুলে আপলোড করার জন্য। এবং আপনারা প্রশ্ন দেখার পরে আপনারাই বলবেন যে স্যার এই প্রশ্ন যদি আপনি নিজে থেকে পরীক্ষা দেওয়ার নিয়ত থাকে, তাহলে এই প্রশ্ন উইদিন 45 মিনিটস দিয়ে আপনি সুন্দর মতো চিল করতে পারবেন, আগেই জমা দিয়ে দিতে পারবেন। বাট আপনার যদি থাকে যে না স্যার, হ্যাঁ বলেন। কোয়েশ্চেন কয়টা মতো থাকবে আপনার আন্দাজ মতো?
আমি আমি দেখাবো কোন কোন টপিক থেকে কয়টা কোশ্চেন থাকবে এটা আলোচনা করব। আমি আসতেছি ওই টপিকে। আগে আগে স্যার বলেন, স্বপ্নিল বলেন। স্যার আমাদের সিটি টোটাল কয়টা হবে? সিটি আপনাদের 5টা 6টা যে কোনোগুলো হইতে পারে। আপনারা যদি স্যার সিটিতে ওটার খারাপ মধ্যে করেন, যেমন লাস্ট সিটিতে আপনাদের বেস্ট 3 কাউন্ট হবে। স্যার লাস্ট সিটিতে স্যার মানে লাস্ট সিটিতে যে কোশ্চেনটা আসছে যে মানে এক্সপ্লেনেশনের পার্টটা, ওই পার্টটা হচ্ছে স্যার মানে কোডটা বোঝা যায়, নিজে নিজে বোঝা যায়, নিজে নিজে মানে এক্সপ্লেন করা যাচ্ছে না ওইভাবে, ওইটা যদি একটু বুঝায় দিই। আচ্ছা ওইটা ওকে 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 ওকে, সমস্যা নেই। গুড। ফার্স্ট অফ অল, আচ্ছা আরাফাত বলো কি বলতেছিল, তারপরে একসাথে অ্যান্সার দিই। স্যার আমি 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 বলতে চাচ্ছিলাম যে স্যার আমাদের তো মিটে থাকতে হবে, এখন বাসা বাড়ি তো অনেক শব্দ আসে, তো সেই ক্ষেত্রে কি স্যার না অবশ্যই মাউথপিস আপনি অফ থাকবে হ্যাঁ না অন থাকবে? আপনার শোনেন, এইটা হচ্ছে আপনি এটার ব্যাপারে এটা আমার হাতে নাই। এটার ব্যাপারে ডিপার্টমেন্ট থেকে ডিসিশন দিবে। ডিপার্টমেন্ট যদি আপনাকে আজকে মেল দিয়ে বলে যে ওয়াইল মিড টার্ম এক্সাম এভরিওয়ান শুড ইউজ দেয়ার ওয়েবক্যাম, আপনাদের যদি বলে যে ক্যামেরা অন থাকবে, মাইক অন থাকবে, আমার কিচ্ছু করার নেই। আপনাকে আচ্ছা ক্যামেরা ঠিক মাইক অন থাকতেই হবে। আর এখন যদি এরকম যদি কোনো প্রকার নোটিশ না থাকে, ইন দ্যাট কেস আপনি ক্যামেরা বা মাইক অন করার দরকার নেই। বুঝতে পারলাম জিনিসটা। বাট যদি ইউনিভার্সিটি থেকে আপনাকে কোনো একটা নোটিশ দেয়, সেই নোটিশে আপনাকে মানতে হবে। আচ্ছা, আর যেটা স্বপ্নিল বললো যে আমাদের লাস্টের সিটিতে একটা কোশ্চেন ছিল এক্সপ্লেনেশন, এবং এইবারের মিড টার্মেও আপনাদের এরকম এক্সপ্লেনেশনের কোশ্চেন থাকবে। এক্সপ্লেনেশনের কোশ্চেন অল ডিপেন্ডস অন হচ্ছে আপনার কত নাম্বারের পরীক্ষা তার উপরে। যেমন লাস্টের দিনের এক্সপ্লেনেশনটা ছিল 7 মার্ক। 7 মার্কের এক্সপ্লেনেশন ডেফিনেটলি আপনাকে একটু বড় লিখতে হবে। যদি ওর কাছে, অনেকের কাছে মনে হতে পারে স্যার আমি মানে বুঝতে পারছি, গুছায় লিখতে পারতেছি না, এটা নিয়ে চিন্তা করবে না। তুমি যেটা বুঝছো সেইভাবে খাপছাড়া ইংলিশে লিখে দাও। তোমার যদি মনে হয় যে স্যার সেন্টেন্স কমপ্লিটও হচ্ছে না, গ্রামাটিক্যালি সেন্টেন্স গুলো কারেক্টও না, কোনো সমস্যা নেই। সিএসসি টপিকে সেন্টেন্সের গ্রামার ঠিক হইলো কিনা, বানান ঠিক হইলো কিনা, এগুলো দেখার বিষয় না। তুমি আমারে বুঝাইতে পারলে হইলো। স্যার তুমি শুধু যে ম্যানুয়াল ট্রেসিং করলে হবে না? শুধু ম্যানুয়াল ট্রেসিং করলে হইলো যে ফর আই এর আচ্ছা এই মানে, আই এর এই মানের জন্য যে এর মানে এত এত হয়েছে, এইটা বুঝাইতে পারলে হইলো। সো আচ্ছা তুমি আচ্ছা ভাষা দিয়ে বুঝাইতে হবে এমন কোনো কথা নেই। বুঝতে মানে পারলে? স্যার প্রত্যেকটা স্টেটমেন্ট কি আমার বুঝাইতে হবে না, আমাকে না গুড। দেখো আমি তোমাকে আমি বুঝছি তোমার বুঝাইতে হবে আই এর পরে যে যে আউটপুটটা আসবে ওটা কিভাবে আসবে। যেমন সাপোজ ধরো, আচ্ছা তোমরা তোমার স্ক্রিনটা দেখতে পারতেছো না, সরি, প্রেজেন্ট করি দাঁড়া এক সেকেন্ড। যেমন যেমন তুমি ধরো বললা, স্যার আগের দিনের কোডটা একটু বুঝিয়ে দিন স্যার। আগে কোন কোডটা? স্টার? স্যার ওই যে এক্সপ্লেন করার যেটা ওইটা। আচ্ছা, আগের দিনের এক্সপ্লেনটা, ওয়েট করো। আচ্ছা, তাহলে আগের দিনের এক্সপ্লেনটা যদি এক সেকেন্ড একটু, আচ্ছা এই কোশ্চেনটা ছিল না তোমাদের এটা? জি স্যার। আচ্ছা, আমি হ্যাঁ এটা ছিল। আমি যদি ম্যানুয়াল ট্রেসিং করতে চাই, ম্যানুয়াল ট্রেসিং করতে চাইলে আমি যদি দেখো তোমাদের সাথে সাথে এখন পরীক্ষায় চিন্তা করি যে কিভাবে করব, তাই আমি চিন্তা করলাম প্রথম লুপটা আই এর ভ্যালু 2 থেকে 1 পর্যন্ত যাবে, প্রতিবার এক এক করে কমবে। তো স্যার আমি বলতে পারি যে স্যার এইটা যদি, এইটার আমার আই এর ভ্যালুটা কত আসবে তুমি বলতে পারো স্যার আমার আই এর ভ্যালুটা আমার আসবে হচ্ছে 2, তারপরে আই এর ভ্যালুটা কত আসবে 1 আসবে। এই দুইটা ভ্যালু আসা সম্ভব। এখন প্রথমবার যখন আই এর ভ্যালু আসবে, প্রথমবার আই এর ভ্যালু যখন 2, তখন প্রশ্নে চলে যাই। প্রথমবার যখন আই এর ভ্যালুটা 2, তখন জে এর ভ্যালুটা কত কি বলতে পারবেন? জে এর ভ্যালুটা বলছে 1, সরি জে এর ভ্যালুটা 1 থেকে শুরু করে আই পর্যন্ত যাবে। তুমি বলতে পারো স্যার আমার আসলে কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে জে এর ভ্যালুটা শুরু হচ্ছে কত থেকে স্যার? জে এর ভ্যালুটা শুরু হবে 1 থেকে, এবং জে এর ভ্যালুর কন্ডিশনটা হচ্ছে আই এর থেকে কি হইতে হবে? ছোট হইতে হবে। দ্যাট মিনস তুমি বলতে পারো এই কেসে জে এর কোন কোন ভ্যালুটা অ্যালাউ। তুমি বলতে পারো স্যার জে এর ভ্যালুটা প্রথমবার 1, তাই না? 1 ডেফিনেটলি কত? 1 তুমি বলতে পারো স্যার 1 হচ্ছে 2 এর থেকে ছোট, এটা ট্রু, তার মানে এই ভ্যালুটা তোমরা অ্যালাউ করতেছো। দেন কি, দেন তুমি 2 যদি নাও
ডেফিনেটলি 2 এর সমান বা 2 এর থেকে ছোট, দ্যাট মিনস 2 আমার অ্যালাউ। 3 যখন নিব তখন আলটিমেটলি কি 3 আমার 2 এর থেকে সমান হবে না, এটা ফলস হবে। দ্যাট মিনস এই কন্ডিশনটা ব্রেক হয়ে যাবে। দ্যাট মিনস জে এর কোন কোন ভ্যালু অ্যালাউ করতেছো, জে এর ভ্যালু অ্যালাউ করতেছো তুমি 1 আর 2 অ্যালাউ করতেছো, কিন্তু তোমার 3 এর জন্য জিনিসটা ব্রেক হয়ে চলে আসবে। একটু পর্যন্ত বুঝতে পারছি জিনিসটা? ওকে, এরপরে যদি আমরা চলে আসি যে আবার জে এর ভ্যালু আই এরটা, তাহলে পরের রাউন্ডের জন্য কত আসবে? পরের রাউন্ডে তুমি বলতে পারো স্যার এইটার মান কত? এইটার মান 1 যখন হবে, 1 এর মানটা 1 থেকে ছোট, দ্যাট মিনস এটা আমার অ্যালাউ। পরেরটা 2 এর সময় জিনিসটা ব্রেক হয়ে যাবে। কেন ব্রেক হয়ে যাবে? কারণ 2 এর মানটা এটা ফলস, দ্যাট মিনস এই কেসে ব্রেক হবে। ভ্যালিড কোনটা? এইটা। এখন বলো দেখি আমার আউটপুটটা কিরকম আসতে পারে। এবং এর পরের বারে আমার আই এর লজিকটা কি? আই এর লজিকটা হচ্ছে 2 আর 1। তাহলে আই এর মানটা হচ্ছে কত বসছে বলো দেখি? তোমার 1 এর থেকে বড় থাকতে হবে। এর পরের বার আই এর মান কত? এর পরের মান আই এর মান হচ্ছে 0। 0 কি তোমার 1 এর থেকে বড়? 1 এর থেকে কিন্তু বড় না, দ্যাট মিনস এটা আমার ফলস হবে, এখানেও আমার লুপটা ব্রেক হয়ে যাবে। এখন তুমি যদি চিন্তা করো যে এটার সময় এখানে ব্রেক হয়ে যাচ্ছে, এখন তুমি চিন্তা করো আমার আউটপুট গুলো কি কি আসবে? আউটপুট গুলো আসা উচিত হচ্ছে যে আই এর মান আর জে এর মান প্রিন্ট করবো। আই এর মান আর জে এর মান যদি আমি প্রিন্ট করি, তাহলে আমার প্রথমে আসবে হচ্ছে 2 1, তারপরে আসবে কত বলো দেখি তোমার 2 2। তারপরে খেয়াল করো, তারপরে বলো যে কি হচ্ছে, তাহলে তুমি বলতে পারো স্যার তারপরে হচ্ছে আমার লুপের বের হয়ে এসে আই আর জে এর ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। লুপের বাইরে আই আর জে এর ভ্যালু কত? তুমি বুঝতে পারছো আই এর ভ্যালু 2 আর জে এর ভ্যালু কত বলো দেখি 3। তাহলে এখানে কত আসবে? 2 3। দ্যাট মিনস এইটা কোন প্রিন্ট? এটা হচ্ছে প্রিন্ট ইনসাইড লুপ। আর এটা কি? ওই লুপের বাইরের প্রিন্টটা। তারপরে কোন প্রিন্ট আসবে? তারপরে আবার সেকেন্ড লুপটা হবে। সেকেন্ড লুপটা কত? সেকেন্ড লুপটা হচ্ছে 1 আর 1। এটা কত? এটা হচ্ছে সেম ওয়েতে প্রিন্ট ইনসাইড দ্য লুপ। তারপরে পরেরটা কত আছে বলো থেকে? তোমার 1 2। এই যে 1 এর সাথে 2 গেল। আর এরপরে কি? এরপরে হচ্ছে তোমার লাস্টে কোনটা প্রিন্ট হবে? লাস্টে প্রিন্ট হবে যে আই এর ভ্যালু আর জে এর ভ্যালু। লাস্টে আই এর ভ্যালু আর জে এর ভ্যালু কত? কি বলতে পারবেন? তুমি বলতে পারো স্যার আই এর ভ্যালু হচ্ছে 0 আর জে এর লাস্ট ভ্যালু কত আছে? 2। তাহলে কত প্রিন্ট হবে? 0 2। এটা আসবে আউটপুট। এদিকে আসছে আপনাদের নাকি আমি ভুল স্যার করছি? আমি তো ফার্স্ট স্টেপ পর্যন্ত করছি, ওই যে জি স্যার, এটা আসছে আমার। 1 2 আর 2 1। তাহলে ভুল ভুল করছো। স্যার ইংলিশে কোনো কিছু না লিখে এইভাবে দেখা দিলে শুধু চলবে? আপনি যদি আমি যা লিখছি, আমি আমি যা লিখছি এখানে যা লেখা আছে এইভাবে যদি আপনারা ক্যালকুলেশন করে লিখে দেন, ক্যালকুলেশন লিখে দিলে আপনার ফুল নাম্বার পাবেন। আমি যা লিখছি এখানে এটা লিখলে আপনার ফুল নাম্বার পাবেন। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে? আগে দিয়ে তারপরে এক্সপ্লেনেশন করলে ও স্যার, মানে হচ্ছে আমাদেরকে মানে স্টেটমেন্ট গুলো বুঝাইতে হবে না? না না, আপনার আচ্ছা স্টেটমেন্ট আপনাকে আপনি এর আগের দিনও বলছি আপনাকে এইটা লেখা দরকার আছে। এইটা মানে প্রিন্ট এই দিস ইজ এ ফর লুপ হুইচ উইল স্টার্ট ফ্রম 2 এন্ড গো আনটিল ইটস গ্রেটার দ্যান 1, ইন ইচ স্টেপ ইট উইল ডিক্রিমেন্ট বাই 1। এই লাইনগুলো লেখার কোনো দরকার নেই, এগুলো তো আমি জানি। এগুলো লেখার কি দরকার? আপনাকে হচ্ছে কোন ধাপে ধাপে আসতেছে, কিভাবে মানটা আসতেছে, ক্যালকুলেশনটা বুঝাবেন। কারণ আমি দেখেই বুঝতেছি যে এবং দেখো আমি যেটা লিখছি আমার লেখাটা দেখে কিন্তু করে ফেলা খুব ইজি না। কারণ 2 1 2 2 2 3, তারপরে কত 1 1 1 2, তাই না? তারপরে হচ্ছে লাস্টের স্টেপে আয়ের মান কত? লাস্টের স্টেপে আয়ের মান হচ্ছে 0, এখানে হচ্ছে 2। এটা বাট তুমি চাইলে এখানে এক লাইন সাইড ব্র্যাকেটে লিখতে পারো যে ইন লাস্ট লুপ দ্য ভ্যালু অফ আই ইজ 0 এন্ড ভ্যালু অফ জে ইজ 2। সো এইভাবে তুমি চাইলে প্রতি লাইনের পাশে এক লাইন করে লিখতে পারো। এটা হচ্ছে পরীক্ষায় নাম্বারের উপর ডিপেন্ড করে। পরীক্ষায় যদি এটা নাম্বার থাকে 2 নাম্বার, একরকম অ্যান্সার আসবে। পরীক্ষায় যদি এটা নাম্বার থাকে 10 নাম্বার, একরকম অ্যান্সার আসবে। আমি কি বুঝাতে পারছি? স্যার যদি বা মানে এগুলো না আসে, যদি আমাদের ইসের থেকে আসে, লাইক নরমাল কোন লুপের আসে বা হচ্ছে অ্যারেড আসে, তখন যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি। যেমন সাপোজ এরকম থাকলো, যেমন সাপোজ এরকম একটা জিনিস আসলো যে ধরো সাপোজ সাম ইজ ইকুয়াল টু 0 ফর আই ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করে আই এর মান লেস দেন ইকুয়াল 5 আই প্লাস প্লাস। এখানে লেখা হলো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই
আচ্ছা এখানে একটা কন্ডিশন লাগে, ইফ I ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, মানে এটা লাস্ট বারের কোশ্চেন, লাস্ট সেমিস্টারের কোশ্চেন। আর প্রিন্টএফ কত, প্রিন্টএফ দিয়ে দিলাম হচ্ছে পার্সেন্টেজ অফ ডি দিয়ে সাম প্রিন্ট করে দিলাম। তার মানে তুমি বলছো স্যার আমাকে 1 থেকে 5 পর্যন্ত যাইতে বলা হয়েছে, যখন আই এর মান 2 দ্বারা ভাগ যাবে তখন সামের সাথে আই এর মানটা যোগ করব, পুরো লুপ শেষে সামের মানটা প্রিন্ট করতে বলা হয়েছে। তো এটা কিভাবে করতে পারি, ম্যানুয়াল ট্রেসিং যদি পরীক্ষায় আসে তুমি বলতে পারো স্যার এখানে আই এর মান 1 2 3 4 5 পর্যন্ত যাবে। প্রতিবার আমি কি করবো, আই এর মান 2 দ্বারা ভাগ করলে 0 হয় কিনা চেক করবো। তাহলে প্রথমে এখানে কি চেক হবে, 1 কে 2 দ্বারা ভাগ করলে 0 হয় কিনা, এটা কি 0 হচ্ছে না, তাহলে এটা ফলস। পরের বার কি, 2 কে 2 দ্বারা ভাগ করলে 0 হচ্ছে, এটা ট্রু। ট্রু হলে কি হবে, ট্রু হলে সামের সাথে আই এর মানটা যোগ হবে। তাহলে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, সামের মান আগে আছে 0, আই এর মান কত 2, ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 2 হয়ে গেল। পরের স্টেপটার মধ্যে কত, পরের স্টেপটাও সেম হয়তো ফলস হবে, এটাও পরীক্ষার খাতা থাকলে লিখবা। এটা কত আসবে, ট্রু। ট্রু হলে কি আসবে, ট্রু হলে আমরা জানি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই হবে, আই এর মান আগে থেকে আছে 2, এখন হয়ে যাবে কত 4 যোগ করলে 6 হয়ে যাবে, এটা আবার ফলস। সো লাস্টে প্রিন্ট কত হবে, প্রিন্ট হবে হচ্ছে 6 প্রিন্ট হবে, এটাই অ্যান্সার। বুঝছি স্বপ্নিল, আইডিয়া পেয়েছো কিভাবে লিখতে হবে? স্যার আমরা যদি এক্সপ্লেইন ঠিক করলাম বাট প্রিন্টে যে যদি ভুলে আউটপুটটা রং হয়ে যায় দেন কি হবে? তাহলে ওইরকম ভাবে ওই হিসাবে নাম্বার কাটা যাবে। ধরেন পুরাটা, ধরেন পুরাটা অ্যানসার ঠিক লিখেছি, বুঝি নাই, উপরে অ্যান্সার ঠিক এক্সপ্লেইনে হ্যাঁ হ্যাঁ, ধরো পুরাটাই সাপোজ আমি বলি, ধরো এই প্রশ্নটার মধ্যে পুরাটা নাম্বার ধরো 4 নাম্বার, 4 নাম্বার প্রশ্নের মধ্যে তুমি যদি আউটপুটটা লাস্টে ভুল লেখো, লাস্টে ভুল লিখলে 1 বাট স্যার নাম্বার আপনি বা তো হাফ আউটপুট নাম্বার। জানেননি, আপনি তো এক্সপ্লেইনটাই চেয়েছেন। হ্যাঁ গুড, আমি যদি শুধু এক্সপ্লেন চাই তাহলে আউটপুট লিখলে কি লিখলে না এটা আমার কাছে যায় আসে না। ওকে স্যার, পরীক্ষা তাহলে যদি কিছু হবে না। হ্যাঁ, বাট যদি পরীক্ষা এটা কোশ্চেন থাকে যে আমার মানে write the output and explain the procedure বা explain the steps, তাহলে আউটপুটের জন্য কিছু নাম্বার আছে, স্টেপের জন্য কিছু নাম্বার আছে। তখন দেখা গেল তুমি যদি না লেখো হয়তোবা এখানে 4-এ তোমাকে আমি 3 দিতে পারি, 3 দিব আর কি। স্যার আর কি এই এক্সামটা যে ছিল এটা তো এক্সপ্লেনেশনের উপরই ছিল, আমি আউটপুট কি লিখি সেটা তো কোনো ফ্যাক্ট না। কোনটা মিড টার্মে? না এই যে টেস্টটা যে গেল আমি এক্সপ্লেনের অ্যান্সার ঠিক লিখেছি বাট আউটপুটে ভুলে 2 এর জায়গায় 1 লিখে ফেলেছি। তো না আউট আপনার যদি এক্সপ্লেনের রেজাল্ট ঠিক থাকে, এক্সপ্লেনে 0 আর 1 এ লিখেছি, 0 আর 2 লিখেছি। হ্যাঁ আচ্ছা 0 আর 2 লিখলে তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট আমি এক্সপ্লেনটা পড়ে লিখবো, কারণ আপনার এক্সপ্লেন যদি হিব্রু ভাষায় হয় এবং আমি যদি এক্সপ্লেন করে না বুঝতে পারি তাহলে আমার জন্য, আমি মনে হয় না নাম্বার দিব আপনাকে। ঠিক আছে ওকে স্যার। স্যার আগের বারের এক্সপ্লেনে আমি 1 আর 2 যখন প্রিন্ট হয় না ওইটা জাস্ট এক্সপ্লেন ঠিক মতন করিনি, বাট বাকি সবগুলাই এক্সপ্লেন করেছি। তাহলে নাম্বার, তাহলে কিছু নাম্বার কাটা যাবে, মানে 1 আর 2 পার্টটা আমি জাস্ট এক্সপ্লেন করিনি, বাট সব পার্টই আমার এক্সপ্লেন করা আছে। আমি ভাবছি যে আমি লিখে দিছি যে লাইক দিস দেন ইট উইল প্রিন্ট, এইভাবে লিখে দিয়েছি। আচ্ছা দেখি আমার কাছে যদি মনে হয় যে মানে লাইক দিস লিখে লেখাটায় বোঝা যাচ্ছে তাহলে সমস্যা নেই। ওকে স্যার মিডে এক্সপ্লেনেশনের গুলো কত মার্কের থাকবে? মিড এক্সপ্লেনেশনের গুলায় এত বেশি নাম্বার থাকবে না, অল্প নাম্বার থাকবে। আচ্ছা আমি মিড পর্যন্ত যাচ্ছি, তাহলে আপাতত দেখো কথা থেকে কথাবার্তা থেকে এত কথা না বাড়াই। সেটা হচ্ছে যে আপাতত এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম কথাগুলো তো ক্লিয়ার। কথাগুলোর মধ্যে কি ছিল যে স্যার আমার টার্গেট থাকবে যে আমরা যাতে কোনোভাবে আমাদের ওই প্রবলেমগুলো না হয়, আপলোড দেওয়া, রেজাল্ট আপলোড এগুলো নিয়ে যাতে কোনো প্রবলেম না হয়, এবং যে কথাটা মাঝখানে বললাম যে কোনোভাবে যাতে আমার কাছে কোনো প্রবলেম, আমার কানে যাতে কোনো কথা না আসে যে তোমাদের এরা রেজাল্ট শেয়ার করতেছো, এরা কপি করতেছো, এরা শেয়ার যাতে কোনোভাবে না আসে। তো এই বিষয়গুলো একটু মানে মেক শিওর করবা যাতে ঠিক থাকে। এবং আরেকটা জিনিস আমি মানে খুবই দুঃখের সাথে জানাতে যাচ্ছি যে আপনাদের নেক্সট দিন যেদিন এই ক্লাস টেস্টের নাম্বারটা দিবেন, ক্লাস টেস্টের নাম্বার দিলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে আমি 3 নাম্বার বলছিলাম যে ক্লাস টেস্টের জন্য থাকবে, যে ঠিকভাবে জমা দিতে পারলে ওই নাম্বারটা আপনারা অনেকে পাবেন না। কারণ আপনাদের সামান্যভাবে আপনারা আপনাদের যেই ফরম্যাটে লিখতে বলা হয়েছিল সেই ফরম্যাটটা আপনারা অনেকে লেখেন নাই। তো ওইটা একটু স্যার এখানে একটা কোশ্চেন বলেন। স্যার আপনি যে মেনশন করেছেন A4 পেপার, তো আমরা কি A4 যে অফসেট পেপার গুলো ওইটাতে করব?
না, A4 অফসেট পেপার নেই, A4 সাইজের পেপার। A4 সাইজের আপনার অফসেট ছাড়াও পৃষ্ঠা হয়। যে কোনো A4 সাইজের পেপার। কেন A4 সাইজের পেপার বলা হয়েছে? কারণ আমি লাস্ট ক্লাস টেস্টে কিছু খাতা পাইছি যেগুলা হচ্ছে নর্মাল প্যাডে লিখে জমা দিছে। প্যাডে লিখে যখন জমা দেওয়া হয় তখন আমার খাতাগুলোর সাইজ বেড়ে যায় এবং পৃষ্ঠা উল্টায় উল্টায় দেখতে হয়। তো এটা আপনার জিনিসটা একটু খারাপ লাগে। আর সেকেন্ড হচ্ছে একটা মিড টার্ম পরীক্ষা কিন্তু অনেক বড় একটা বিষয়। তো আমার মনে হয় বলেন। স্যার হ্যালো। যখন অনেক সময় ছবি তুলি, ছবি তোলার সময় দেখা যায় যে হাতের একটা ছাপ পড়ে বা মোবাইলের কোনো একটা সমস্যা ছাপ নেই, কোনো আসে। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওটা বাট 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 যাতে এমন না হয়ে যায় যাতে এত লাইট পড়ে গেছে যাতে লেখা যাতে না বুঝে যায়, এরকম যাতে না হয়। লেখার বোঝা গেল স্যার আপনার হাতে। যখন আমরা ক্যাম স্ক্যানারে ছবি তুলি ওখানে অপশন আসে যে মানে অরিজিনাল ভার্সনটা নাকি হচ্ছে ওই যে কিছু এফেক্টেড থাকে, আপনি এই এফেক্ট অরিজিনাল গুলো ভার্সন কি আপলোড ইউজ করবেন, করা যাবে? অরিজিনাল ভার্সন ইউজ দিবেন। যে অরিজিনাল ভার্সন আছে সেটাই দিয়ে দিবেন। আর আপনি ক্যাম স্ক্যানার দিয়ে যদি না করতে চান, ক্যাম স্ক্যানার দিয়ে না করতে চাইলে একটা ইজি মেথড আপনাদেরকে বলে দিই। আপনারা জাস্ট ছবি তুলবেন, ছবি তুলে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে ছবিগুলোকে কি করে দিবেন বলেন দেখি? ছবিগুলোকে এক এক করে জাস্ট আপনি এখান থেকে পেস্ট করে দিবেন, ছবিগুলোকে এক এক করে পেস্ট করে দিবেন। আমার কাছে মনে হচ্ছে পেস্ট করে করে দিলে হয়ে যাবে। বুঝতে স্যার পারলাম? ওইটা করতে আমার টাইম লাগে হচ্ছে ফোন থেকে ল্যাপটপে নেওয়া লাগে, ল্যাপটপে নিয়ে তারপর ওটাকে হচ্ছে পিডিএফ জিপি টু কনভার্ট পিডিএফ দিয়ে করলেও ওরকম হয়ে যায়, কিন্তু ওই যে ল্যাপটপ ফোন থেকে ল্যাপটপে নিতে নিতেই একটা টাইম লেগে যায়। এটা 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 এখন দেখেন সবার সব রকম থাকে না। অনেকে কারো যদি মনে হয় থাকে না আমার ফোনে ক্যাম স্ক্যানার দিয়ে করলে যেটা আসে সেটাই ভালো লাগে, আবার অনেকের ফোনের ক্যামেরার কারণে ক্যাম স্ক্যানার এত ভালো আসে না, তখন দেখা গেল তাদের জন্য ছবি তোলাটা, ছবি হয়তো ভালো আসে। এটা আমার কাছে মনে হয় এটা আপনাদের ব্যাপার। আপনার জন্য যেটা ফাস্টেস্ট মেথড, আপনার জন্য যেটা ক্লিয়ার হয় অ্যান্সার, সেটা আপনি করবেন। বাকিটা হচ্ছে যেমন স্যার লাস্ট সিটির দিন আমি হচ্ছে ফার্স্টে ক্যাম স্ক্যানার থেকে মানে ইমেল, ফোনের ইমেল থেকে ল্যাপটপের ইমেলে নিতে পারতেছিলাম না, তারপরে আমি আবার ছবি তুলছি, ছবি তুলে ওইটা ইমেল থেকে ল্যাপটপে নিছি, ল্যাপটপে ডাউনলোড করে তারপর ওইটাকে কনভার্ট করছি। স্যার মানে আমার প্রবলেম ছিল ওই দিন। হুম। দেন আমি স্যার ডক ফাইলে দিয়ে পিডিএফ বানিয়ে আপনাকে যে পাঠিয়েছিলাম, 10 মিনিট লেট হয়েছিল। এটা 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 আমার কাছে মনে হয় এইটার জন্য আমি তোমাদেরকে আজকে বললাম না, আজকে তোমরা একটু চিন্তা করো, চিন্তা করে এভাবে চিন্তা করো, তুমি নিজে 2-3টা ছবি তুলো, 2-3টা ছবি তুলে এটাকে পিডিএফ বানাও। তুমি দেখো তোমার জন্য কোনটা বেস্ট হয়, কোনটা তুমি ফাস্টেস্ট ওয়েতে পারো। স্যার এক এক দিন এক এক রকম হয়, এক এক দিন এক এক রকম হইলে আল্লাহ আল্লাহ করতে হবে ওই দিন কি হয়, ঠিক আছে? এছাড়া তো আসলে আর কিছু বলার নাই, ঠিক স্যার আছে? যেমন ভার্সিটিতে পিডিএফ মানে স্ক্যাম স্ক্যানারে কোনো প্রবলেম হয়নি, মানে ওখান থেকে তাড়াতাড়ি ইমেইলে চলে গেছে। কিন্তু আমার কিন্তু 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 আমার আমার কাছে যেটা মনে হয়, ক্যাম স্ক্যানার দিয়ে তুমি যদি করো, ক্যাম স্ক্যানার দিয়েও করলে যেরকম সময় লাগার কথা, আর তুমি যদি ওই ছবিগুলোকে কম্পিউটারে নিয়ে তুমি ওই মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করেও করো, আমার মনে হয় পার্থক্য যে খুব আহামরি বেশি হওয়ার কথা তা না। কারণ তোমার তো আলটিমেটলি মোবাইল থেকে পিডিএফটা নামাইতেই হবে, ক্যাম স্ক্যানারের থেকে তো তোমাকে ল্যাপটপে নিতে হবে জিনিসটা, বা কম্পিউটারে নিতে হবে তুমি যদি ভালো আপলোড করতে চাও। তো ওই প্রবলেমগুলো থাকে কিছু একটা, তো চেষ্টা করে দেখো তোমাদের জন্য যেটা সুবিধা। বাট আমার কাছে যেমন হয় আইদার মেথড ক্যান বি ডান উইদিন 10 মিনিটস, 10 মিনিটে এই জিনিসটা মানে পারা উচিত। না হলে যদি 10 মিনিটে তুমি না পারো, আমার মনে হয় কয়দিন পর লাইফ বয়ের অ্যাডে তোমাকে দেওয়া হবে, তোমাকে বসায় দেওয়া হবে। এটা ছাড়া আমার মনে হয় না উড়ে আছে। ঠিক আছে, স্যার ঠিক বলছেন স্যার। আচ্ছা ঠিক আছে। আরেকটা কোশ্চেন ছিল, বলবো স্যার? বলেন বলেন স্যার এখন কথা হচ্ছে যে আমাদের তো আজকে রিভিউ ক্লাস হওয়ার কথা ছিল, এখন আমরা শুরু করতেছি। ওকে, আমরা এখন শুরু করতেছি। স্যার আমাদের সিট স্যার ক্লাস টেস্ট 2 এর মার্কের আছে কথা 12টা থেকে স্যার ক্লাস টেস্ট জি স্যার ক্লাস টেস্ট কুইজটা একসাথে 12টা থেকে শুরু হবে। আপনাদের কয়টা থেকে শুরু? 12টা থেকে পরীক্ষা স্যার একটা? আচ্ছা ঠিক জি। আছে, সমস্যা নেই। যদি কারো যদি মানে হয়তো 12টার বেশি যদি আমার একটু লেগে যায়, আপনারা একটু কষ্ট করে লিভ নিয়ে নিন, কোনো সমস্যা নেই। আমি যেটা রেকর্ডিং দিয়ে দিব, রেকর্ডিং থেকে লাস্টের পার্টটা দেখে নিন। আর ওই পার্টটাও একটু বলে রাখতেছি, যদি কারোর এরপরেও কোনো সমস্যা হয় বা কোনো সময় রিভিউ ক্লাসের দরকার পড়ে, বা আমাকে যদি মনে হয় স্যার আমার কাউন্সিলিং এর দরকার আছে, আপনি আমাকে যে কোনো টাইমে ফোন দিয়ে আমার কাছে একটা কাউন্সিলিং টাইম নিয়ে নিন। কাউন্সিলিং টাইমে আমি মানে পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি অ্যাভেলেবল ফর ইট, কোনো সমস্যা নেই। স্যার আপনি যে সেদিন আপনি এক্সট্রা ক্লাস নিয়েছিলেন সেই এক্সট্রা ক্লাসটা কি আপলোড দেওয়া হয়েছে? হ্যাঁ, আপলোড দেওয়া হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, দেখবেন ওই ডেট দিয়ে। আগে কি আর কোনো সিটি হবে? সরি
মিডের আগে কি আর কোনো সিটি হবে? আচ্ছা, মিডের আগে ক্লাসই হবে না, সিটি কি? স্যার বলেন হ্যালো স্যার, বলেন 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 মুশফিক। আমাদের মিডের মার্কগুলো কিভাবে ডিস্ট্রিবিউট এটা করা হবে একটু এটা এটা আমার আমি অতটুকু পর্যন্ত যাইতেই পারতেছি না, এর আগে আমি আটকে যাচ্ছি। মেহেদী বলবা কিছু? জি স্যার, ওই যে আমি স্যার পিডিএফ এর যে নেমিং ফরম্যাটটা ছিল না স্যার, আমি হইতেছে স্যার সেকশনটা পরে দিছি, ক্লাস টেস্ট 2টা আগে দিছি, মানে নাম্বার পাবেন না স্যার। ওইটা আমি স্যার সেম ফরম্যাটে লিখছি, যে স্যার দুইটা স্যার একটু এক্সচেঞ্জ হয়ে গেছে আর কি। দেখা যাক ওইটা দেখি অ্যালাউ করবো কিনা, দেখি কি আছে না আছে। স্যার কাল কিন্তু আপনি বলছিলেন যে আচ্ছা ওইভাবে দিয়ে দাও, সমস্যা নাই লাস্টের দিকে। লাস্টের দিকে তো তোমরা যে দিছো এটা আমার সৌভাগ্য, ঠিক আছে? মানে আমার কাছে মনে হয় যে তোমরা যে ক্লাস টেস্টের একটা খাতা আমাকে জমা দিছো, এটা আমার মানে আমি ওই দিন কোনো একটা ভালো কাজ করছি, আমার ওই দিনের একটা সারা দিনের একটা প্রাপ্তি ব্যাপারটা, এটা তোমাদের জিনিস, ঠিক আছে? ওকে, হ্যাঁ আমরা শুরু করি, কথা না বাড়ে। দেখেন, সো ফার্স্ট অফ অল দুইটা একটু প্রবলেম একটু দেখি, আর কারো যদি ক্লাস থাকে তারা লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাটেন্ডেন্স যেহেতু নাই, আমার ক্লাস পরে রেকর্ডিং দেখে নিলেই হবে। আচ্ছা, একটু হয়তো বেশি সময় লাগতে পারে, কারণ আমার হয়তো 5 থেকে 10 মিনিট ক্রস করতে পারে 12টা। দেখেন, তো আমরা একটা প্রবলেম দেখছিলাম 2D এর একটা জিনিস একটু পড়বো, কয়েকটা জিনিস, তারপরে আমরা আমাদের রিভিউতে যাব। তো 2D এর যে কনসেপ্টটা আমাদের ছিল, 2D এর আমরা এই জিনিসটা মোটামুটি তো প্রত্যেকের কাছে ক্লিয়ার, যে স্যার আমাকে যদি বলা হয় যেমন ইন্টিজার নাম্বার 33, তাহলে স্যার এটা মানে কি? এটা মানে স্যার আমরা বলতে পারি যে আমার স্যার 3টা রো আছে, সিমিলার ওয়েতে কয়টা কলাম থাকবে বলেন দেখি? 3টা কলাম থাকবে। সো এই পার্টটা ছিল আমাদের এখানে, এবং আমরা এটাও পড়ছিলাম যে এই জিনিসটাকে প্রিন্ট করতে চাইলে বা এই জিনিসটাকে যদি আমরা কি করতে চাই বলেন দেখি, আমরা এই জিনিসটাকে যদি আমরা স্ক্যান করতে চাই, আমাদের কয়টা লুপ লাগবে? আমাদের 2টা লুপ লাগবে। একটা ফর লুপ লাগবে কত বরাবর বলো দেখি? রো বরাবর একটা লুপ লাগবে, আর আরেকটা লুপ লাগবে কি বরাবর বলেন দেখি? আমার এই কলাম বরাবর একটা লুপ লাগবে। সো নেস্টেড লুপের কনসেপ্টটা আমরা এখানে ব্যবহার করতেছি। এই পার্টটা অনেকের কাছে ক্লিয়ার হওয়ার কথা, এবং আমরা লাস্ট ক্লাসে এই কনসেপ্টটা আলোচনা করছিলাম। কারো যদি এই জায়গাটায় প্রবলেম হয়, লাস্টের দিনের ভিডিওটা দেখে নিও, যে এই জিনিসটা মানে কি ছিল। এই জিনিসটা মানে ছিল ধরো 1 2 3 4 5 6 7 8, এটা মানে কি ছিল? এটা মানে ছিল 3টা রো 2টা কলাম, 3টা রো 2টা কলাম। তাহলে প্রথম 2টাকে নিয়ে প্রথম রোটা হবে, তারপরে 2টাকে নিয়ে কি আসবে বলেন দেখি? তারপরে 2টাকে নিয়ে আমার সেকেন্ড রোটা হবে, এবং তারপরে 2টাকে নিয়ে আমার এর পরের রোটা হবে, এবং দিস পার্ট উইল বি ইগনোরড, সো এই পার্টটা আমার কাছে মনে হয় আমরা লাস্ট দিন পর্যন্ত আলোচনা করছিলাম। সো এই পার্টটা একটু দেখে নিবা, যা যা পড়াইছি তা দেখে নিবে। এবং আমি মোটামুটি ভাবে, যেহেতু এখন পর্যন্ত যে কটা ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাসের এই পিডিএফ দেওয়া আছে, আমি যেগুলো লিখি আমার কাছে মনে হয় ওই জিনিসগুলো দেখলেও অনেক কিছু বোঝা যায় যে স্যার আসলে ক্লাসে কোন কোন টপিক পড়াইছে, একবার চোখ বুলাই নিতে পারবা। আচ্ছা, একটা কোশ্চেন যদি আমি লেখার চেষ্টা করি, প্রশ্নটা দেখি, সেটা হচ্ছে টেক অ্যান, আচ্ছা ভুল লিখলাম বানান, টেক অ্যান অ্যারে অফ সাইজ n into m as input and show its transpose. কোশ্চেনটা বুঝতে পারছেন? কোশ্চেনটা কি, যে একটা অ্যারে ইনপুট নিতে হবে কত সাইজের? একটা অ্যারে ইনপুট নিতে হবে 3 ইন্টু কত সাইজের বলেন দেখি? 3 ইন্টু তো না, n ইন্টু m সাইজের একটা অ্যারে নিতে হবে, এবং এটা ট্রান্সপোজ শো করতে হবে। সো কেউ যদি আমাকে বলেন স্যার আমাকে একটু বুঝাই বলেন দেখি ইনপুটটা কিরকম আসবে, তাহলে আমরা বললাম যে n এর মান শুরুতে যেমন বললাম 3, আর m এর মান যদি 2 বলি, এর মানে কি কেউ বলতে পারবেন? এর মানে হচ্ছে স্যার আমার 3টা রো থাকবে, 2টা কলাম থাকবে। দ্যাট মিনস ইনপুটটা আমার এরকম হবে 0 1 2 3 5 6, 3টা রো 2টা করে কলাম। কেউ কি বলতে পারবে আউটপুট কি আসা হচ্ছে? ট্রান্সপোজ মানে কি স্যার? 0 2 5 1 2। বিপরীত ট্রান্সপোজ, এটা আমরা ম্যাট্রিক্সের সময় পড়ছিলাম যে আসলে সারি কলাম চেঞ্জ হয়ে যাবে, যে আগে যেটা ছিল 0 1 রো বরাবর, এটা কলামে চলে আসবে, এটা চলে আসবে 2 3, এটা চলে আসবে 5 6। সুতরাং এটা হবে আমার আউটপুটটা। স্যার রো গুলা কলাম আর কলাম গুলা রো, এরকম? গুড, এটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এটা পড়ছো তোমরা।
এটা ইন্টারে ছিল যে সারি কলাম পরস্পর চেঞ্জ হয়ে যায়, এবং এটাকে যদি ধরো এটাকে যদি আমরা এ ম্যাট্রিক্স লিখতাম, তোমরা এটাকে এইভাবে লিখতে যে এটি লিখতা, এটি লিখতা, ওই যে ইনভার্স বের করার সময় এটা কাজে লাগতো। এটা তো এ ইনভার্স টি, আর শুধু এটা এটি না না, ইনভার্স টি না, ইনভার্স আলাদা কনসেপ্ট, ঠিক আছে? ইনভার্স কনসেপ্ট আলাদা, তখন ওইটাকে কোএফিশিয়েন্ট বের করতে হইতো, অনেক ঝামেলা ছিল। এটা তো কোএফিশিয়েন্ট নাই। দেখো, তো আমরা শুরু করি। দেখো এখানে একটা বড় প্রবলেম হচ্ছে, আমাকে শুরুতে এন আর এম এর মান ইনপুট নেওয়া লাগবে। তো আসলে আমরা শুরুতে করি, শুরুতে কি আমরা তাহলে বলে নেই, ধরো ইন্টিজার এন, ইন্টিজার এম লাগলো, আমরা একটা স্ক্যানএফ লাগাই দিলাম। স্ক্যানএফ এর আগে চাইলে একটা প্রিন্টএফ দিতে পারি। স্যার আরেকটা কথা ছিল, মাঝখানে কথা বলা ঠিক না, তারপরও আরেকবার একটা কথা বলি, এটা কি ম্যানুয়াল ট্রেসিং দিতে পারে? এই টাইপের কোশ্চেনের ম্যানুয়াল ট্রেসিং আসতে পারে, ম্যানুয়াল ট্রেসিং আসতে পারে। ম্যানুয়াল ট্রেসিং আসলেও ওই ধরে ধরে করে দিবা, যে প্রথমে আই এর মান এত, ডি এর মান এত, এভাবে ধরে ধরে করে দিবা। আচ্ছা দেখ, তাহলে খেয়াল করেন আমরা এখানে কি করলাম, আমরা প্রথমে হচ্ছে এন এর মান ইনপুট নিলাম, তারপরে কার মানটা ইনপুট নিতে হয় বলেন দেখি। আমরা স্যার আমার লাগবে হচ্ছে এম এর মানটা লাগবে, এন আর এম এর মানটা ইনপুট নিয়ে ফেললাম। এখন আমার ম্যাট্রিক্স লাগবে কত সাইজের? এন ইন্টু এম সাইজের ম্যাট্রিক্স লাগবে না? এখন আমরা লাস্টের দিন পড়ছিলাম, আমরা কি এইটা করতে পারি? এটা কি করা যায়? আমরা বলছিলাম যে এইটা আমার কিন্তু সাপোর্ট করে না, আমার সিতে আমার ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করা সাপোর্ট করে না। তো আমাদের যে কাজটা করতে হবে, কি করতে হবে কেউ বলতে পারবেন? এনিওয়ান? আমরা এটা থেকে একটা ইন্ডেক্স নিয়ে নিব, আমরা একটা বড় সাইজের কাউকে নিয়ে নিব, যে স্যার 100x100 নিয়ে নিলাম। 100x100 নিয়ে নিলেও আমরা কি করব, তার শুধুমাত্র ওই প্রথম পার্টটাকে ইউজ করবো আর কি। সাপোজ ধরো তোমার পুরাটা 100x100 মানে হচ্ছে ধরো তোমার এই হিউজ সাইজের একটা বড় এরিয়া চলে আসবে, বাট তুমি তার এই সামনের এই একটু পার্টটাকে খালি ইউজ করবা। বুঝতে পারলাম জিনিসটা? ওকে, সো এই পার্টটা একটু মাথার মধ্যে রাখার চেষ্টা করবো। এখন বলো দেখি আমি ইনপুট কেমনে নিতে পারি? এনিওয়ান? ইনপুট কিভাবে নিব? লুপ ইউজ করে স্যার। গুড, আমাদের একটা ফর লুপ লাগবে। তো তুমি বলতে পারো স্যার আমি একটা ফর লুপ লিখলাম ইন্টিজার আই জে, দেন ফর আই এর মান কত থেকে কত পর্যন্ত যাবে? এনিওয়ান? ওয়ার্ড রিপিট করি, 0 থেকে n এর আগ পর্যন্ত। গুড, তুমি বলতে পারো স্যার আমার এইখানে কতটুকু থাকবে? এটা 0 থেকে এই বরাবর হচ্ছে আমার n, তাহলে এটা যাবে হচ্ছে n-1 পর্যন্ত। আর সিমিলারলি এটা কতটুকু যাবে? 0 থেকে m-1 পর্যন্ত। বুঝতে পারছি? তাহলে এটা হবে m। তুমি বলতে পারো যে আমরা একটা লুপ লিখবো যেটা 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত যাবে, প্রতিবার এক এক করে বাড়বে। সেকেন্ড লুপটা জে থেকে শুরু করে বন্ধ যায় বলেন দেখি, আমার আগেরটা ছিল n-1, এটা যাবে হচ্ছে m-1 জে প্লাস প্লাস। একটু বুঝছেন? এখন আমি কি করবো বলেন দেখি, আমি স্ক্যানএফ করবো। স্ক্যানএফ করলে পার্সেন্টেজ অফ ডি কি করবো বলেন দেখি, একটু হেল্প করেন। n% ম্যাথ বুঝছো? এটা বুঝা গেছে? ইয়েস স্যার। ওকে, তাহলে আপনি আই এর মানটা নিলেন আর জে এর মানটা নিলেন, আই এর মানটা নিলেন আর জে এর মানটা আপনি নিয়ে ফেললেন। এখন বলেন থেকে পরের পার্টটা কিভাবে করবেন? এনিওয়ান? স্যার রোকে স্যার কলমে নিয়ে যাব, কলমকে রোতে নিয়ে যাব। তুমি একটু বুঝতে পারা উচিত যে স্যার এটা খুবই সিম্পল একটা জিনিস, যে স্যার আগের বারের যে জিনিসটা ছিল এর সাথে পরের কন্ডিশনটা আরেকবার বলুন। কোন পরের কন্ডিশনটা? মানে লুপটা? জি স্যার। লুপটা আপনার কয়টা রো আছে আপনার এখানে বলেন দেখি? এনটা না? জি স্যার। আমার এই বরাবর আছে কয়টা জিনিস? এই বরাবর আছে হচ্ছে আমার এন সংখ্যক জিনিস। আর এই বরাবর কয়টা জিনিস আছে? এই বরাবর জিনিস আছে হচ্ছে এম সংখ্যক।
তো তুমি বলতে পারো স্যার 0 থেকে n-1 পর্যন্ত যাব, এখানে 0 থেকে m-1 পর্যন্ত যাব। দ্যাট মিনস প্রতিটা পয়েন্ট দেন তুমি কি করলা বলো দেখি, স্ক্যান করে করে বের করলা। সেই পার্টটা এখানে করা হয়েছে। এখন টার্গেটটা কি? টার্গেট হচ্ছে অনেকটা এরকমই, বুঝতে পারছো স্যার, আগে যেটা রোতে ছিল সেটা এখন আসলে কিসে চলে যাচ্ছে, কলামে চলে যাচ্ছে। তো তুমি জাস্ট একটা কথাই বলতে পারো স্যার, আগে আমার যদি এখন আমি এটাকে প্রিন্ট করতে চাই, আমি যদি প্রিন্ট করতে চাই, সাপোজ আমি যদি এই জিনিসটাকে আবার প্রিন্ট করতে চাই, তাহলে কি করবো? তো তুমি বলতে পারো স্যার আবার আপনি পুরো জিনিসটাকে আবার কপি করে দেন, এখানে স্ক্যানএফ এর জায়গায় কি লিখে দেন, স্ক্যানএফ এর জায়গায় লিখে দেন হচ্ছে প্রিন্টএফ, আর এটা মুছে দেন, এখানে একটা স্পেস দেন, তাহলে এইটা দেন, তাহলে প্রিন্টএফ একটা নিউ লাইন দিয়ে দেন। এখন কি হচ্ছে, এই পার্টটাকে বুঝি, আমি যা ইনপুট দিব তাই আউটপুটে আসবে। রান দিই, রান দেওয়ার পর আমাদের কাছে এন এর মান যাচ্ছে, ধরো এন এর মান বললাম 3, এটার মান বললাম 2, তাহলে ইনপুট কত কত, ধরো বলতে পারি 1 2 5 6 7 8। দেখো এই জিনিসটাই আবার চলে আসছে, মানে যা ইনপুট দিছিলাম তাই আউটপুটে চলে আসছে, তাই না? এখন তুমি বলো তোমার কি এইটা আউটপুটে আসতে পারবে? না, আমার দরকার কি স্যার, আমার দরকার যেইটা আমার রো বরাবর ছিল সেটা কলামে চলে যাবে, আর কলামটা কি বরাবর চলে আসবে, রোতে চলে আসবে। দ্যাট মিনস তুমি বলো যে কুই চেঞ্জ করবো, এনিওয়ান? স্যার নতুন ম্যাট্রিক্স একটা। দেখো নতুন এত ম্যাট্রিক্স লাগবে না, তুমি বলতে পারো স্যার আগের বার যেটা রোয়ের লুপ কোনটা, এটা রোয়ের লুপ ছিল না? জি স্যার, রোর লুপকে স্যার কলামের রূপে নিয়ে যাবো, আর কলামেরটাকে। কলামের রূপটাকে লো এর রূপে নিয়ে যাবো। খেয়াল করো আই এর লুপটা কি ছিল, আই এর লুপটা ছিল হচ্ছে রো, আর যে ছিল কি, যে ছিল স্যার কলাম। তুমি বলতে পারো স্যার আমরা একটা কাজ করি, যে কাজটা করতে পারবো স্যার, যেটাকে এখানে বসাই দিব, আইটাকে নিচে নিয়ে যাবো, দেখো হজম হয় কিনা। রো কলাম পরস্পর আমরা কি করে নিলাম বলো দেখি, স্ক্যান করে ফেললাম। এখন যদি আমি রান দিই, রান দিলে লক্ষ্য করেন আমাকে যদি বলে 3 আর 2, তাহলে 1 2 5 4 5 7 9, আমি যেটা চাচ্ছিলাম সেটা পেয়ে গেলাম। লজিক ধরতে পারছি? ওকে, ঠিক আছে, চেষ্টা করবা বোঝার জন্য। যদি কারোর প্রবলেম হয়, এগুলো বেসিক কনসেপ্ট, এগুলো বেসিক কনসেপ্ট যে মানে আমি যদি একটা জায়গায় আরেকটাকে নিয়ে আসি তাহলে কি আসবে, সো আলটিমেটলি জিনিসটা ট্রান্সপোজ হয়ে যায় আর কি। ওকে, সো এই পার্টটা আমরা অনেকে বুঝতে পারছি। নেক্সট চলে আসি এই কোশ্চেনটায়, যে কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে স্যার আমাকে বলছে আমাকে দুইটা 2 3x3 ম্যাট্রিক্স কি নিতে হবে, ইনপুট নিতে হবে, এবং এদের কি করতে হবে বলেন দেখি, এদের সামটা প্রিন্ট করতে হবে, এদের সামটা প্রিন্ট করতে হবে। কোশ্চেনটা আবার রিপিট করতেছি, দুইটা 3x3 ম্যাট্রিক্স নিব এবং এদের কি করবো বলেন দেখি, আমার সামটা প্রিন্ট করবো। তাহলে কিভাবে করতে পারি কি বলতে পারবেন? বলতে পারো স্যার আমার কি কি লাগবে? স্যার ইনপুট নিয়ে স্যার চাইলে হচ্ছে আমার দুটো পোর্ট আজকে করে বলতে দিব। পারো স্যার আমার তো স্যার একটা ম্যাট্রিক্স লাগবে, ম্যাট্রিক্স 1, যেটা কত কত ধরো 3x3, একটা ম্যাট্রিক্স লাগবে ম্যাট্রিক্স 2, এটাও 3 3, আরেকটা ম্যাট্রিক্স লাগবে হচ্ছে সাম, which is also 3 3, ইন্টিজার I J। আমাকে ইনপুট নিতে হবে তাই না? তাহলে ইনপুটটাকে এইভাবে নিতে পারেন, তুমি বলতে পারেন স্যার আমি ফর লুপ লিখলাম, ফর লুপের মানটা I এর মান 0 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে, এনিওয়ান বন্ধ যাবে? 2 পর্যন্ত। আর তুমি বুঝতে পারছো 3 3 আছে, দ্যাট মিনস 0 থেকে শুরু করে 3 পর্যন্ত 2 পর্যন্ত যাবে। প্রতি স্টেপে I এর মানটা এক এক করে বাড়বে। আবার ফর j এর মান 0 থেকে শুরু হয়ে j এর মান 2 পর্যন্ত যাবে, এবং ইচ স্টেপে j এর ভ্যালু এক এক করে বাড়বে। আপনি এখানে একটা প্রিন্টএফ লাগাই দিবেন, প্রিন্টএফ তো না, এখানে কি আসবে বলুন দেখি, আমি স্ক্যানএফ,
NF percentage of D, comma, and mat1 I J। এটা কি করলেন বলেন দেখি? কোন ম্যাট্রিক্সটাকে ইনপুট নিলেন? প্রথম ম্যাট্রিক্সটাকে ইনপুট নিয়ে ফেললাম। এরপরে কি সেকেন্ড ম্যাট্রিক্সটা ইনপুট নিতে হবে না? সেকেন্ড ম্যাট্রিক্স ইনপুট নেওয়ার জন্য যদি তুমি বলতে পারো স্যার আমার একই কোড আরেকবার লিখলাম, জাস্ট এখানে mat2 দিয়ে দিলাম। ক্লিয়ার? ওকে, তাহলে প্রথম ম্যাট্রিক্স ইনপুট নেওয়া আসে, দ্বিতীয় ম্যাট্রিক্স ইনপুট নেওয়া আসে। তুমি বলো থেকে আমি যোগ করবো কিভাবে, কেউ বলতে পারবেন? যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ 1 2 3 4 আর 9 100 3 7 এর যোগ করলে কত আসবে? তুমি বলতে পারো স্যার এই 1 এর সাথে এই 9 যোগ করে হবে 10, 2 আর 100 যোগ করলে হবে 102, 3 আর 3 যোগ করলে কত আসবে? 6, 4 আর 7 যোগ করলে আসবে হচ্ছে তোমার 11। এটা আমার অ্যান্সার। আমি বুঝতে পারলাম জিনিসটা? সো যোগ করার জন্য কি করতে হয়? যোগ করার জন্য প্রত্যেকটা সাথে প্রত্যেকটা কি করতে হবে বলো দেখি? যোগ করতে হবে। তোমরা ম্যাট্রিক্সের যোগ পড়ছিলা, আমার মনে হয় জিনিসগুলো জানা উচিত। তাহলে যোগ করবো কিভাবে? তুমি বলতে পারো স্যার যোগ করার জন্য সিমিলারলি আবার আগের মতোই রো কলামের লুপ লাগবে। এখন বলতে এখানে আমি কি লিখবো? এনিওয়ান? স্যার সাম ম্যাট্রিক্সটা লিখে দেন, হচ্ছে ম্যাট্রিক্স অফ ম্যাট্রিক্স তুমি বলতে পারো হচ্ছে না, তুমি বলতে পারো সাম ম্যাট্রিক্সের আই আর জে হবে কত? জে হবে হচ্ছে স্যার mat1 এর আই আর জে এর সাথে mat2 এর আই আর জে যোগ করে দেব। বুঝতে পারলাম? আপনি প্রথম ম্যাট্রিক্সটাকে ইনপুট নিলেন, দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে ইনপুট নিলেন, দুইটা ম্যাট্রিক্সকে যোগ করলেন। এখন টার্গেটটা কি? টার্গেটটা স্যার আমার টার্গেট হচ্ছে আমাকে এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করতে হবে। তাহলে প্রিন্ট করার জন্য আবার দুইটা লুপ লিখলাম, বাট এখন তো আপনার কি দরকার? এখন হচ্ছে প্রিন্ট দরকার। আমি বলতে পারি printf percentage of d n% sum I j। দেন আপনি এখানে কি করবেন? এখানে আপনার একটা printf আবার রিপিট করতেছি। আপনি প্রথম ম্যাট্রিক্সটাকে ইনপুট নিলেন, স্যার দ্বিতীয় হ্যালো, বলেন। লাস্টের প্রিন্টএফে এম্পারসেন্ট সাম দিয়েছেন কেন? ও এম্পারসেন্ট সাম হবে না, তো শুধু সাম হবে। গুড। তাহলে এখানে আপনি সেকেন্ডটার মধ্যে আপনি সামটাকে প্রিন্ট করে একটা নিউ লাইন দিয়ে দিলেন। গুড। আমার এখানে একটা ভুল ছিল, n% দিয়ে ফেলছিলাম। আমাকে ম্যাট্রিক্স লাগবে 3/3, তাহলে আমি বলতে পারি 1 2 3 4 5 6 0 0 9। তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সটা ইনপুট নিয়ে নিলাম। সেকেন্ড ম্যাট্রিক্সটার জন্য আমরা বলতে পারি হচ্ছে 3 4 5 7 9 0 1 2 3। দেখো আমার যদি আমি এই দুইটাকে যোগ করি, যোগ করলে আমার এই ম্যাট্রিক্সটা আসা উচিত। সো ম্যাট্রিক্সের এরকম যোগ বিয়োগ গুণ এগুলো পড়ো। আমার মনে হয় যোগ বিয়োগ একটু ইজি, গুণটা একটু ঝামেলা। তাদের ইন্টারের পড়াশোনা একটু হলে মনে আছে, তারা নিশ্চয়ই বলবা যে স্যার গুণটা এত সহজে হয় না, গুণের গুলো একটু কঠিন হয়ে যায়। তো চেষ্টা করে দেখো, যদি হার্ভার্ড শিল্ডের বইয়ে আছে করে দেওয়া আছে। সো আমার কাছে মনে হয় তোমরা দেখলে বুঝতে পারবা। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, আচ্ছা কেউ কি বলতে পারবো স্যার এইটাকে কি আরো একটা আরো ছোট করা যায় কোনোভাবে? এনিওয়ান? তোমরা বলতে পারো স্যার আপনি এখানে যে 4বার লুপ লিখছেন, আপনি কিন্তু 4বার লুপ না লিখলেও হয়, আপনি কিন্তু 3 লুপে পারেন। কিভাবে পারেন? কারণ আপনি যখনই যোগ করতেছিলেন একই সাথে সাথে যোগ করবেন এবং একই সাথে সাথে কি করবেন বলেন দেখি? আপনি মান বসায় দিতে প্রিন্ট করবেন হবে। বুঝলেন জিনিসটা? So, আপনি চাইলে মানে জিনিসটাকে একটু ফাস্ট করতে পারেন। স্যার এটা কি কাজ করলাম আমরা? আমরা যে কাজটা হ্যাঁ, আমরা যে কাজটা করছি যে আগের বার তো আমরা প্রথমে দুইটা ম্যাট্রিক্স ইনপুট নিলাম, দেন পুরাটাকে আমি যোগ করতাম, যোগ করার পরে আমি রেজাল্টটাকে শো করতাম। আর এখন আমি কি করতেছি? একটা একটা করে উপাদান যোগ করতেছি,
সাথে সাথে ওইটাকে প্রিন্ট করে দিচ্ছি। লেট করতেছি না আর কি। না হ্যাঁ, মানে আপনি আগে কি করতেন, আগে আপনি সবগুলার আগে যোগ করে নিতেন, তারপরে আপনি প্রিন্ট করতেন। এখানে আপনি হচ্ছে একটা উপাদান প্রিন্ট যোগ করতেছেন, ওইটা প্রিন্ট করে দিচ্ছেন। সো আলটিমেটলি রেজাল্টটাও একই আসবে, করে দেখেন একই জিনিস আসবে। ওকে, সো আমরা মোটামুটি ভাবে এই জিনিসটা বুঝতে পারছি। এবার আসলে আমরা চলে আসি যে আজকে আমাদের মানে রিভিউতে আসলে কি কি পড়া দরকার বা কি কি জিনিস দেখা দরকার। তা এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি পুরোটাই সিলেবাস। আজকে আমি যা যা পড়াইছি, মানে আজকে যে টুডি অ্যারেতে যা যা পড়ানো হইলো পুরো জিনিসটা আমাদের সিলেবাস। সো দেখো আমরা কিভাবে পড়াশোনাটা শুরু করবো বা প্রিপারেশন নেওয়াটা শুরু করব। তুমি বলতে পারো স্যার আপনি ক্লাসটা শুরু করছিলেন প্রথম থেকে সি প্রোগ্রামিং এর কিছু বেসিক জিনিসপাতি পড়াইছিলেন, যে লাইক স্যার অপারেটর বা ডাটা টাইপস বিভিন্ন জিনিসগুলো পড়াইছেন। ওইগুলা থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, ওইগুলা থেকে কোনো ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে না। তোমাদের ওইগুলো থেকে কোনো ধরনের কোশ্চেন আসবে না। কেউ যদি চাও ওইটা তোমরা পড়তেও পারো, প্রথম দিকে যে বিষয়গুলো আছে। আমার কাছে মনে হয় কেউ যদি বাদও দাও, বাদ দিলে এমন কোনো আহামরি কোনো কিছু যাবে না, কারণ ওইখান থেকে আমি কোনো কোশ্চেন দেইনি। তো মেইন কোশ্চেনটা চলে আসতে স্যার আমাদের টপিক কি কি। টপিক যেগুলো আমাদের লাগবে, টপিকের মধ্যে প্রথম টপিক হচ্ছে আমাদের ইফ এলস, তারপরে টপিক হচ্ছে আমার সুইচ, তারপরে টপিকটা হচ্ছে ফর, মানে ফর তো না, এটা হচ্ছে আসলে লুপ, লুপ সিঙ্গেল লুপ, দেন আমার লুপ নেস্টেড, দেন আমার চলে আসছে কি নেক্সট আমরা পড়ছিলাম হচ্ছে ওয়ান ডি আরে, তারপরে পড়ছিলাম হচ্ছে টু ডি আরে। এই যে 6টা মেইন টপিক ছিল। তুমি বলতে পারো স্যার এই 6টার মাঝখানে মাঝখানে কিছু ছোট ছোট টপিক পড়েছিলেন, লাইক টারশারি অপারেটর ছিল, আমাদের গো টু ছিল, কন্টিনিউ ছিল, এগুলো ছোট ছোট টপিক। মোটামুটি এই 6টা ছিল আমাদের লার্জ টপিক। এই 6টা টপিকের প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আছে, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আছে। আপনি বলতে পারেন স্যার টু ডিআরে থেকে কি কোশ্চেন আসবে, আসবে। ওয়ান ডিআরে আছে কোশ্চেন, নেস্টেড লুপ আছে, সিঙ্গেল লুপ আছে কোশ্চেন, ফর লুপেরও কোশ্চেন, ইফেলসেরও কোশ্চেন আছে, সুইচেরও কোশ্চেন আছে। সুতরাং সবগুলো থেকেই আমাদের কোশ্চেন আছে, বাট কোশ্চেনের নাম্বার সমান না। কিছু কিছু টপিকের কোশ্চেনের নাম্বার বেশি, কিছু কিছু কোশ্চেনের নাম্বার কম। তো ওই জিনিসগুলো আমাদের এত মাথা রাখা দরকার নেই। ইন টোটাল আমাদের পরীক্ষার নাম্বার হচ্ছে আমাদের 40 নম্বরের পরীক্ষা, এটা আমাদের দেখার বিষয়। বুঝতে পারলাম জিনিসটা? ওকে, আচ্ছা, একটু বুঝতে পারছি। এখন আমাদের চলে আসতেছে যে আসলে স্যার প্রত্যেকটা প্রশ্নের পাশে দেখবা নাম্বার লেখা আছে। আগে প্রশ্নের পাশে নাম্বারটা বুঝবা যে আসলে এটা কত নাম্বারের পরীক্ষা বা কত নাম্বারের কোশ্চেন। যেমন সাপোজ একটা কোড দেখলা, কোডের পাশে তুমি দেখলা যে এক্সপ্লেনেশন লেখো, নাম্বার হচ্ছে 5 নাম্বার বা নাম্বার আছে হচ্ছে 3 নাম্বার। তো তুমি যে কাজটা করার চেষ্টা করবে, তুমি চিন্তা করবে স্যার 3 নাম্বারের প্রশ্ন আমি কতটুকু লিখবো, বা একটা প্রশ্ন যদি থাকে 7 নাম্বার, সেটাকে একটু বেশি মনোযোগ দিয়ে লিখতে হবে। সো প্রত্যেকটা প্রশ্নের পরীক্ষায় নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন পারো, কমন পাইয়া ওইটাই লিখতে থাকলা, অনেক ভালো করে ওইটা লিখলা, বাকি লাস্টে 10 নম্বরের কোশ্চেনটা তোমার ছাড়া লাগলো, তাহলে আমার কাছে মনে হয় কি হইতে পারে বলো দেখি, তোমার এখানে একটা প্রবলেম হইতে পারে। বুঝতে পারলাম জিনিসটা? সো এই প্রত্যেকটা টপিক ধরে ধরে আগাইতে হবে। আমি আজকের ভেতরে আপনাদের এই টপিকের জন্য, কোন টপিকের জন্য আপনাদের হার্ভার্ড শিল্ডের বইয়ের কোন কোন সেকশন পড়তে হবে সেটার একটা গাইডলাইন দিয়ে দিব না। আমার মনে হয় তাও তোমাদের পারা উচিত, বাট আমি তোমাদের একটা গুছায়া লিখে দিব যে এইটার জন্য হচ্ছে 3.9, এইটার জন্য হচ্ছে 4.1, এরকম একটা গাইডলাইন দিয়ে দিব। ওকে, গুড। তো চলে আসি আমরা প্রত্যেকটা টপিক থেকে কি কি পড়তে হবে ওই জিনিসটার মধ্যে চলে আসি। যেমন আমাদের শুরুতে ছিল ইফেলস। যাদের মনে আছে এই ইফেলস টপিকটা কয় টাইপের ইফ দেখছিলাম আমরা, বলো দেখি। 3 টাইপের। 3 টাইপের। একটা টপিক আমরা পড়ছিলাম হচ্ছে সিঙ্গেল ইফেলস পড়ছিলাম, একটার আমরা না নেক্সট না, একটার মধ্যে ছিল হচ্ছে সিকোয়েন্সিয়াল ইফ ছিল, যেটার মধ্যে শুধু ইফ থাকতো। আরেকটার মধ্যে ছিল হচ্ছে মাল্টি ওয়ে ইফেলস। সো প্রথমে এই টাইপের জিনিসগুলো আমরা পড়ছিলাম। এখন আমি তোমাদেরকে যদি একটা কোশ্চেন করি, যেমন এই কোশ্চেনটা, তাহলে ধরো ইফ এ গ্রেটার দেন বি and if সাপোজ ধরে নাও বি গ্রেটার দেন সি, এবং এখানে আমি দিলাম হচ্ছে printf hello। এটা কিভাবে লিখছি এনিওয়ান?
তুমি বলতে পারো স্যার আপনি এই যে জিনিসটা লিখছেন এটা কিসের মাধ্যমে লিখছেন, এটা আপনি লিখছেন হচ্ছে নেস্টেড ইফ না, যে একটা ইফের ভেতরে আরেকটা ইফ আছে, সুতরাং এই কনসেপ্টটাকে কি বলা হয়, এইটাকে বলা হয় স্যার নেস্টেড ইফ, তাই না? কারণ আমি যদি তোমাকে বলি যে এই নেস্টেড ইফকে সিঙ্গেল ইফের মধ্যে লিখতে কেমনে লিখতে পারো, তুমি বলতে পারো স্যার এটা সত্য হয় কখন, এটা সত্য হয় তখনই যখন এ বি এর থেকে বড় আবার বি সি এর থেকে বড় হয়, তখনই এটা প্রিন্ট করতেছি না। যদি এ বি এর থেকে বড় হইতে হবে, বড় হওয়ার পর ভিতরে ঢুকে বি সি এর থেকে বড় হওয়া লাগবে। দ্যাট মিনস এইটা লেখা যেই কথা, এইটা কি সেম কথা না? এটা তো হজম হয় কিনা? জি স্যার। ওকে, সো ব্যাপারটা অনেকটা এরকম। তো আমাদের প্রথমে আসলে আমাদের এই ডিফারেন্ট ডিফারেন্ট লুপ গুলা দেখতে হবে, যে সিঙ্গেল ইফ, সিকোয়েন্সিয়াল ইফ, মাল্টিওয়ে ইফ। এবং আমার মনে আছে আমি তোমাদের একটা কোড পড়াইছিলাম, যে কোডটার মধ্যে এই কোশ্চেনটা ছিল, টপিকটা ছিল যে একটা কোড, ওই যে 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা বের করার কোড আমরা সিঙ্গেল ইফ দিয়েও করছিলাম, সিকোয়েন্সিয়াল দিয়েও করছিলাম, মাল্টিওয়ে দিয়েও করছিলাম। মনে আছে কিনা খাতার নোটটা দেখো, ভিডিওটা যদি দেখো ওই পার্টটা একটু মনে হয় তোমরা আলোচনা করতে পারো। বুঝতে পারলাম জিনিসটা? সো ওই পার্টটা আমরা মানে আলোচনা করছিলাম, ঠিক আছে? সো ইফেলস থেকে এটা দেখবা, আর ইফেলস থেকে কিছু মানে নর্মাল টাইপের কোড থাকতে পারে, ওই যে এত থেকে এতর ভিতর হইলে এত % ডিসকাউন্ট, এত থেকে এতর ভিতর হইলে এত % ডিসকাউন্ট। তো তুমি 2000 টাকা খরচ করলা, বিল কত % আসলো, বা ভ্যাট এত % হলে ভ্যাটের % অ্যাড করে দিলা, ওই টাইপের প্রশ্নগুলো ভালো করে দেখবা। তো আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের পরীক্ষার সবচেয়ে ইজিয়েস্ট প্রশ্নগুলোর মধ্যে একটা কোশ্চেন ইফেলস থেকে আসবে। তো ইফেলস থেকে আমরা কি পড়বো, আবার রিপিট করতেছি, 3 টাইপের যে লুপ আছে, 3 টাইপের লুপ না তো 3 টাইপের যে ইফেলস আছে, এই 3 টাইপের ইফেলস গুলোর পার্থক্য পড়তে হবে। প্রত্যেকটা পার্থক্য পড়ার পর একটা থেকে আরেকটার কনভার্সন পড়তে হবে, যে স্যার এইটা নেস্টেড ছিল, নেস্টেড থেকে সিঙ্গেল আপনি কেমনে বানায় ফেলছেন, বা এটার থেকে আপনি মাল্টি ওয়ে কিভাবে বানাইতে পারতেন, এই জিনিসগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু দেখবা। এটা ছিল ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড যে টপিকটা ছিল সেটা ছিল সুইচ। সুইচ থেকে কি পড়ছিলাম বলো দেখি একজন? সুইচ থেকে আমরা স্যার যে জিনিসটা পড়ছিলাম, যেমন এই জিনিসটা মনে আছে কিনা আপনাদের, যদি আমি একটু আসি, যে সুইচের আমরা এই জিনিসটা দেখছিলাম। আচ্ছা, SWITCH সুইচ এ, দেন আমরা কি বলতাম, সাপোজ বলতাম হচ্ছে কেস যদি 1 হয়, কেসটা এইভাবে লেখে না, কেস 1 হলে একটা জিনিস, কেস 2 হলে এক জিনিস, কেস 3 হলে এক জিনিস, এবং ডিফল্ট হলে একটা জিনিস। এবং আমরা বলছিলাম না যদি এখানে ব্রেক না দেই, ব্রেক না দিলে কি প্রবলেম হইতো, কেউ বলতে পারবা? সবগুলো একসাথে প্রিন্ট হয়ে যাবে। প্রত্যেকটার মধ্যে আমরা এখানে একটা ব্রেক দিব, এবং লাস্টেরটার মধ্যে ব্রেক দিলেও হয়, না দিলেও হয়, তাই না? এখন আমি আপনাকে কোশ্চেন করতে পারি যে স্যার, স্যার মাইকটা অন আছে, মাইকটা অফ করেন। দেখেন কোশ্চেন আসতে পারে, কোশ্চেন আসতে পারে এটা কিসে আছে, এই কোশ্চেনটা কিসে আছে? সুইচ কেস। সুইচ কেসকে যদি আমি বলি আপনাকে এটা কি ইফ এলসে কনভার্ট করেন, কেমনে করবেন? নেস্টেড ইফ। গুড, তুমি বল নেস্টেড ইফ। তুমি চিন্তা করতে পারো এইভাবে যে স্যার এ এর মান 1 হলে এই কাজ, এ এর মান 2 হলে এই কাজ, এ এর মান 3 হলে এই কাজ, আর অন্য কিছু হলে এই কাজ। তাহলে এইভাবে লিখে দিবা, ইফ এ এর মান 1 হয় এই কাজটা করব, এলস ইফ এ এর মান 2 হলে এই কাজটা করব, এলস ইফ এ এর মান 3 হলে এই কাজটা করব, এবং লাস্ট একটা কি দিলাম বলো দেখি, লাস্ট একটা এলস দিয়ে দিলাম। লাস্ট আমরা একটা এলস এই দিয়ে যদি করি আর পরে প্রিন্ট করার পর ব্রেক লিখে ফেলি তাহলে তো সমস্যা হবে না। ইফ দিয়ে করে ব্রেক লিখবা? হ্যাঁ, মানে a = 1 হলে প্রিন্ট করবে এটা, দেন ব্রেক হয়ে যাবে সুইচের ভিতরেই। সুইচের ভিতর হবে না স্যার? স্যার সুইচের ভিতরে ইফ কেন লিখবা? দেওয়া লাগবে না স্যার, বাইরে লিখি যদি, লাইক এলস ইফ না দিই আমি যদি ইফ দিই শুধু, আর ইফ এর এখানে ব্রেক দিবা? হ্যাঁ হ্যাঁ, এখানে ব্রেক দিব। এলস ইফ এই ব্রেক কার ব্রেক? ইফ এর, এই যে এই এলস এর ব্রেক। ইফের থেকে ব্রেক নিয়ে ইফে তো স্যার ব্রেক লাগে না, তাই না?
না না, তোমাকে যে বুঝো, ব্রেক মানে হচ্ছে কোনো একটা জায়গা থেকে তুমি এটাকে বাইর করে দিবা যাতে জি সে আর স্যার। নিচে না নামে। হ্যাঁ এখন স্যার। তুমি যদি এইভাবে চিন্তা করো যে তুমি শুধু লিখছো এ ইজ ইকুয়াল টু 1, লেখার পরে এখানে একটা ব্রেক দিছো, তুমি যখন এই ব্রেকটা দিলা তখন তো সে এর থেকে বের হয়ে যাবে, এই ইফ থেকে বের হয়ে যাবে। হ্যাঁ এরপরে যদি তুমি আবার লেখো যে এ ইজ ইকুয়াল টু 2, তো সে এইটা ব্রেকটা যে এর ব্রেক এটা তো সে বুঝবে না। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো জিনিসটা? তুমি তো এইখানে পুরো সুইচের জন্য ব্রেকটা ব্যবহার করতেছো, জি চিন্তা স্যার। করে দেখো। আর নর্মালি ইফের মধ্যে কখনো ব্রেক দিতে হয় না, ইফের মধ্যে কখনো ব্রেক দিতে হয় না। ব্রেক দিতে হয় লুপের ভেতরে, আর কার মধ্যে বলো দেখি, তোমার সুইচের ভেতরে। তখন যেটা করে সে পুরা লুপ থেকে আর সুইচ থেকে তোমাকে বের করে দেয়। এই জিনিসটা আমরা আলোচনা করছিলাম। ওকে, গুড। আচ্ছা, নেক্সট চলে আসছিলাম, একটু আমরা বুঝছি, সুইচ বুঝছি। এরপরে আমাদের জিনিসটা ছিল যে লুপ। লুপের থেকে লুপ থেকে প্রশ্ন আসবে, একটু মোটামুটি শিওর থাকতে পারো। লুপ থেকে প্রথমে যে টপিকটা ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করবো যে লুপ কতবার কাজ করে, লুপ আমার কতবার কাজ করে। যেমন এই কোশ্চেনটা তোমাকে যদি আমি চিন্তা করি, বা এই কোশ্চেনটা মনে হয় নেস্টেড লুপেরই, তাও বলে দিচ্ছে একবারে। এটা তোমাদের ম্যানুয়াল ট্রেসিং গতকালকে আসছিল পরীক্ষাতে। সাপোজ আমি বললাম, তাহলে এটা তো তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হওয়ার কথা। স্যার 1 থেকে 2 পর্যন্ত যাবে, প্রতিবার 1 থেকে 3 পর্যন্ত যাবে, মিনস এটা আউটপুট আসবে কত? 1 1 1 2 1 3 2 1 2 2 2 3, এটা আসা উচিত, তাই না? এটা আসবে, সবাই আমার সাথে এগ্রি করবা যে এটা স্যার আসবে। এখন আমি যদি পরীক্ষায় এটা দিয়ে দিই, তাহলে কি হবে? এটা পড়াইছিলাম। জি স্যার। তখন 2 4 স্যার সরি 1 4 2 গুড গুড গুড, যে বললো 1 4 2 4 সেটা আসবে। কেন আসবে? কারণ তুমি বলতে পারো স্যার এখানে যেটা আপনি সেমিকলন দিচ্ছেন এইটা লুপ থাকতেছে না, এইটা লুপ থাকতেছে না। তখন যে কাজটা হবে, এই লুপের ভেতরেই 1 থেকে 2 পর্যন্ত যাবে, প্রতিবার আই এর মান আর জে এর মান প্রিন্ট হবে। তাহলে আই এর মান কত? 1 আর 2, এই যে এটা হচ্ছে আই এর মান, আর জে এর মান কত? তুমি বলতে পারো এই লুপটা শেষ করে জে এর মান আসলে কত হয়ে গেছে বলো দেখি, 4 হয়ে যায়, জে এর মান 4 প্রিন্ট হবে। সো মনে রাখার চেষ্টা করবে, এখানে যদি সেমিকলন থাকে, সেমিকলন দিলে কিন্তু লুপটা আমার এখানেই কি হয়ে যাচ্ছে বলো দেখি, এখানেই আমার শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো জিনিসটা? ওকে, গুড। তাহলে এই পার্টটা ভালো করে দেখবা। আর সিঙ্গেল লুপের একটা বড় টাইপের কোশ্চেন আমাদের এটা থাকে, ওইটা ধারার কিছু অঙ্ক ছিল না, সামেশন বের করার সিরিজ। আমার মনে হয় আমি তোমাদের লুপের একটা অ্যাসাইনমেন্ট দিছি, ওই অ্যাসাইনমেন্টে দেখবো অনেকগুলো ধারা আছে। স্যারের মনে হয় নেট অন আছে। হ্যালো, স্যারের মাইক অফ নেই। ও আচ্ছা, আমার তো মাইক অফ হয়ে গেছে। মাইক অফ ছিল স্যার। কতটুকু শুনছো? স্যার কিছুই শুনি নাই, ওইটা কি বলছেন? স্যার বলেন যে ওই যে ধারার যে ও অ্যাসাইনমেন্ট এরপর আর কিছু শুনি নাই। আচ্ছা, লুপের অ্যাসাইনমেন্ট হ্যাঁ দিছিলেন। আচ্ছা, লুপের অ্যাসাইনমেন্ট, গুড। তাহলে আমরা বলতে পারি যে আচ্ছা, তাহলে বেশিটুকু মিস হয় না। তাহলে আমরা বলতে পারি লুপ থেকে আমরা সিরিজগুলো পড়বো, ওই সিরিজের সাম বের করার, এবং আমরা এই ধরনের কিছু ছোট ছোট প্রোগ্রাম পড়ছিলাম না, ওই যে জিসিডি বের করার, ওয়াইল লুপ দিয়ে প্রাইম নাম্বার বের করার। তারপরে আমরা লুপ থেকে এই জিনিসটা পড়বা যে একটা ফর লুপের কোড দিয়ে দিলে ওইটাকে কিসে কনভার্ট করতে হবে, ওয়াইল লুপে কনভার্ট করতে হবে। তো এই পার্টগুলো একটু দেখার চেষ্টা করবা, আমার কাছে মনে হয় এই পার্টগুলো দরকার। নেক্সট চলে আসবো নেস্টেড লুপ। আমি তোমাদেরকে একটু গ্যারান্টি দিতে পারি, নেস্টেড লুপ থেকে একটা প্যাটার্নের যে কোশ্চেনগুলো আছে, প্যাটার্নের কোশ্চেন আবার থাকবে, প্যাটার্ন থাকবেই। তো প্যাটার্নের কোশ্চেন যদি থাকে, তুমি আমাকে বলো যে আমরা লাস্টের দিন যে পরীক্ষা দিছিলাম, লাস্টের ক্লাসে যে প্যাটার্নটা ছিল এটা কি বেশি কঠিন ছিল? না স্যার। তো ওই রকমই বা ওই লেভেলেরই প্যাটার্ন আসবে। সো প্যাটার্নগুলো একটু চিন্তা করে দেখার চেষ্টা করবা যে প্যাটার্নটা কিভাবে কাজ করবে। যেমন যদি সাপোজ আমাকে যদি এই জায়গাটা হেল্প করো, স্যার এইটা 1, এগুলো তো নিশ্চয়ই পারা যাবে তাই না? এখন এগুলো তো খুব সহজ। এটা ঠিক আছে, এরকম ধরো আমার স্যার প্যাটার্নের প্রবলেম হয় না।
স্যার আপনি আবার মিউট হয়ে গেছেন। এখন স্যার মিউট। স্যার বারবার মিট হতেই আছে। স্যার মিউট হয়ে আছে। আচ্ছা এখন দেখেন, এখন ঠিক আছে? হ্যালো, জি স্যার, এখন শোনা যেতেছে। তাহলে আমরা যেটা বলছিলাম যে আমরা প্যাটার্নের এই পার্টগুলো দেখছিলাম এবং এই পার্টগুলোতে প্রবলেম থাকার কথা না। তো প্যাটার্নের আরেকটা জিনিস ভালো করে দেখবা, যেমন এইটা যারা প্রিন্ট করতে পারো তারা কি আমাকে একটু বলতে পারবে এটা প্রিন্ট করবে কিভাবে? এনিওয়ান? স্যার স্টারের জায়গায় স্যার পার্সেন্টেজ দিয়ে দিয়ে মান বসায় দিতে। গুড। তুমি বলতে পারো স্যার আগে দেখো, যাদের একটু হলে মনে আছে তারা এইটাকে এইভাবে প্রিন্ট করতা যে স্যার আপনি এইখানে প্রতিবার আমি স্টারটা প্রিন্ট করতাম, তাই না? স্টারটা প্রিন্ট করতাম, বাট এখানে আপনি স্টার প্রিন্ট না করে একটা নাম্বার প্রিন্ট করতেছেন 1 2, পরের বার 1 2 3, তারপর বার 1 2 3 4, তারপর 1 2 3 4 5। কি বলতে পারো আসলে কার মানটা প্রিন্ট করতেছে প্রতিবার? স্যার আয়ের মানটা। আয়ের মান না, আপনি কিন্তু জে এর মানটা প্রিন্ট করতেছেন। এর মান মানে আয়ের সমান হয়। তাহলে তুমি এইভাবে চিন্তা করছো, তুমি যদি এই কোডটাকে এইভাবে দেখতে পারো, তুমি বলতে পারো স্যার আসলে ফর আই এর মান 1 এর থেকে শুরু করে কত পর্যন্ত যাবে? 5 পর্যন্ত যাবে, কারণ 5 বার হচ্ছে। তাহলে 1 এর থেকে শুরু করে 5 পর্যন্ত যায়। আর জে এর মানটা কত থেকে কত পর্যন্ত যায়, কি বলতে পারবেন? জে এর মানটা যাচ্ছে হচ্ছে 1 থেকে শুরু করে আই পর্যন্ত যাবে। আর আগের বার আপনি কি করতেন? আগের বার আপনি যে কাজটা করতেন স্যার, আগের বার আপনি স্টার প্রিন্ট করতেন। এইবার আপনি যে কাজটা করবেন শুধুমাত্র কার মানটা প্রিন্ট করে দিবেন? জে এর মান প্রিন্ট করে দিবেন। জে এর মানটা প্রিন্ট করে দিবেন। লাস্টে আপনি এখানে একটা নিউ লাইন দিয়ে দিবেন। এগুলোর অনেক টাইপের ভ্যারিয়েশন আসতে পারে, যেমন এইটা। এইভাবে এটা দেখবেন, এগুলো প্র্যাকটিস করতে পারেন। যেমন এটা আমার খুব পছন্দের একটা প্রশ্ন। বুঝছেন? নাম্বারের পিরামিড, মানে এতক্ষণ ধরে তোমরা যা বানাইছো সেগুলো কি ছিল? সেগুলো শুধুমাত্র স্টার্ট ছিল। এখন আলটিমেটলি জিনিসটা নাম্বার দিয়েও চিন্তা করে দেখবা। তো যারা মোটামুটি প্যাটার্ন পারছো, প্যাটার্নের জন্য আমি বলবো আমি ক্লাসে যে প্যাটার্ন গুলো দেখাইছি ওই টাইপের প্যাটার্ন গুলোই ভালো করে পড়বা। ওইটার হয়তো ওইটার উল্টাটা আসতে পারে, বা যেমন এইটার উল্টাটা কি, যেমন এইটার উল্টাটা ছিল যেমন সাপোজ আবার ওই জিনিসটাই যে 1 2 3 2 1 1 2 1 1। সো এইরকম ভাবে নাম্বারের যে বিভিন্ন ভাবে পিরামিড গুলো আছে এগুলো তোমরা ট্রাই করতে পারো। সো প্যাটার্নটা ভালো করে দেখতে হবে। দেয়ার উইল বি কোশ্চেন ফ্রম প্যাটার্ন, এটা আসবেই। সো এটা বলে দিলাম, না বললেও যেটা হয়তো, না বললে একই কথা। আর নেস্টেড লুপ থেকে আমরা ওই জিনিসগুলো থেকে তো ম্যানুয়াল স্ট্রাকচার আসবে, ট্রেসিং আসবে না। না, ম্যানুয়াল ট্রেসিং যদি প্যাটার্ন থেকে ম্যানুয়াল ট্রেসিং আসে, প্যাটার্নের ম্যানুয়াল ট্রেসিং পারা আর হচ্ছে তোমার এই যে এইগুলা পারা, ওই যে তোমাদের যেটা ক্লাস টেস্টের কোশ্চেন আসছে এটার মধ্যে আলটিমেটলি কোনো ডিফারেন্স নেই। বুঝতে পারলাম জিনিসটা? উল্টারও ক্লাস টেস্টের কোশ্চেনটা আরো কঠিন আসছে। বুঝতে পারলাম, কারণ ক্লাস টেস্টের কোশ্চেন আপলোড করে দিতে পারবেন, তাহলে স্যার সবাই ইজিলি ক্লিয়ার হয়ে যেত কিভাবে কি করা লাগবে। না, কোশ্চেন ডেমো কোশ্চেন আপলোড করা না, ডেমো কোশ্চেনের কনসেপ্ট ছিল আমি আগে ডেমো কোশ্চেন আপলোড করতাম, এইবার ডেমো কোশ্চেন আপলোড করা যাবে না, এখানে কিছু প্রবলেম আছে। কারণ আমি অন্যান্য সেকশনের টিচাররা এই জিনিসটা করতেছে না, সো আলটিমেটলি করা যাবে না, এখানে কিছু প্রবলেম আছে। ঠিক আছে, আমি চাইছিলাম করতে, বাট আপাতত আমার মনে হয় আমার কথাগুলো তুমি যদি শুনো আর যারা মোটামুটি ভাবে এই নোটটা দেখো বা নোটটা নিচ্ছ, খাতার মধ্যে নিজের একটু নোট নিচ্ছ, আমার কাছে মনে হয় এটাই অনেক ব্যাপার। আর অনেক সময় যেটা হয় যে ডেমো কোশ্চেন আপলোড করে দিলে তো আলটিমেটলি সব কথা বলা যায় না। এখন হয়তো মুখে আমি অনেক কিছু বলতেছি, ডেমোতে হয়তো বা মাত্র একটা এক্সাম্পলই থাকতে পারবে, তাই না? সো ব্যাপারটা এভাবে চিন্তা করে দেখো না স্যার আসলে অনেকগুলো জিনিস এক্সাম্পল দিচ্ছে যে কি কি পড়া লাগতে পারে। আচ্ছা, নেক্সট চলে আসি হচ্ছে লাস্ট, তাহলে নেক্সটের লুপটা থেকে এটাই পড়বো, প্যাটার্নটা ভালো করে দেখবা। এরপরে ছিল হচ্ছে 1D অ্যারে 2D অ্যারে। তো 1D অ্যারে 2D অ্যারে থেকে এত কঠিন কোনো কিছু আসবে না। 1D অ্যারে থেকে আমি একটু বলতে পারি যে আমাদের পার্ট কোশ্চেন থাকতে পারে অ্যারে থেকে। যেমন কি বলতে পারে যে আমি কোশ্চেন করতে পারি একটা অ্যারে ডিক্লেয়ার করো 100টার, দেন কি করতে পারো, দেন বললাম যে এইটা ইনপুট নাও, দেন এইটাকে আরেকটার মধ্যে কপি করে ফেলো,
এরকম ভাবে আমি এরকম পার্ট কোশ্চেন আমি তোমাকে বলতে পারি। যেমন সাপোজ আমি তোমাকে যদি এই কোশ্চেনটা বলি, যেমন এই কোশ্চেনটা দেখে কেউ আমাকে বলো দেখি কেমনে করবা। যেমন আমি যদি তোমাকে বলি যে একটা অ্যারে ইনপুট নাও, ধরো নাম দিলাম, ধরো এ দিলাম, এ একটা অ্যারে, ধরো এ এর মান 1 2 3 দিলাম। আমি বললাম যে এই অ্যারের ডাবলকে বি এর মধ্যে সেভ করে ফেলো, তাহলে কেমনে করবে? তুমি কি এটা লিখে দিবা যে বি ইজ ইকুয়াল টু 2a, এটা করলে কাজ করবে? কিভাবে করবেন এনিওয়ান? স্যার লুপ চালিয়ে হচ্ছে এ এর মান বি এর মানে হচ্ছে সলভ করে দিব। স্যার স্কোয়ার করব। গুড। না স্কোয়ার না, আলটিমেটলি তুমি যে কাজটা করবা স্কোয়ারটা তুমি এভাবে করতে, তোমার যে কাজটা লুপ খাটাইতে হবে। দ্যাট মিন্স তোমাকে বলতে হবে স্যার আমার এই লুপটা কত থেকে শুরু হবে, 0 থেকে শুরু করে 2 পর্যন্ত না, কারণ 0 1 2, তাহলে আই এর মান 0 থেকে আই এর মান 2 পর্যন্ত যাবে, প্রতিবার আই এর মান এক এক করে বাড়বে। আর বি এর মধ্যে কি করব, বি এর আই নাম্বার পজিশনে 2 ইনটু কি এ এর আই নাম্বার পজিশনটা বসাই দিব। এই পার্টটা হজম হয়? মানে আপনি এইভাবে চিন্তা করলেন যে বি এর প্রত্যেকটা মান কি আসবে, বি এর প্রত্যেকটা মান আসবে হচ্ছে এ এর দ্বিগুণ। তাহলে এই 2 এর জায়গায় এটা কত হয়ে যাবে 4, এই 2 কত হয়ে সরি এই 2 হয়ে যাবে 4, আর এই 3 কত হয়ে যাবে বলো দেখি 6 হয়ে যাবে। আপনি বলতে পারেন আপনি লুপ খাটায়া 0 থেকে শুরু করে 2 পর্যন্ত গেলেন, এন্ড ইন ইচ কেস আপনি বললেন কি বি এর মানটা, বি এর আই পজিশনের মানটা এ এর আই পজিশনের কত আসতেছে বলো দেখি আমার দ্বিগুণ চলে আসতেছে। ক্লিয়ার? ওকে, সো এইভাবে আপনি একটার মান আর একটার ভিতরে সেভ করতে পারেন। আপনি কিন্তু কখনোই এটা করতে পারবেন না। সাপোজ এ একটা অ্যারে ধরো 5 সাইজের, বি আর একটা অ্যারে 5 সাইজের, কখনো এটা করা যাবে না, কিন্তু এ ইজ ইকুয়াল টু বি লেখা যাবে না। এ ইজ ইকুয়াল টু বি কেন লেখা যাবে না কেউ কি বলতে পারবেন? কারণ আমার এ এর মধ্যে 5টা উপাদান আছে, বি এর মধ্যে 5টা উপাদান আছে, কে কার সমান হবে? এই জন্য আমাদের যে কাজটা করতে হবে লুপ খাটায় বলতে হবে যে এর আই নাম্বার পজিশন বি এর আই নাম্বার পজিশনের কি বলো দেখি তোমার সমান। লজিকটা ধরতে পারছি? আচ্ছা ঠিক আছে, লজিকটা যদি ধরতে পারো। স্যার আরেকবার একটু ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা আরেকবার একটু ক্লিয়ার করলে ভালো হতো। ওকে সমস্যা নেই। সাপোজ এটা চিন্তা করো, ধর ইন্টিজার এর মধ্যে উপাদান আছে কত, 1 2 3 4 5 আছে, ঠিক আছে? আর বি এর মধ্যে কেউ নাই, বি মনে করি ফাঁকা। এখন তুমি যদি বলো স্যার বি ইজ ইকুয়াল টু এ, মানে তুমি চাচ্ছ কি বি এর মান আর এ এর মান সমান হয়ে যাক, তুমি চাচ্ছ, এইটা তুমি কখনো করতে পারবা না। সি প্রোগ্রামিং এ এটা সাপোর্ট করে না, বা অ্যারেকে পুরাপুরি কপি করা যায় না। তখন কি কাজটা করতে হয় তুমি বলতে পারো স্যার এটা করার একটা ওয়ে হচ্ছে স্যার আমি প্রত্যেকটা এলিমেন্টকে কি করব বলেন দেখি, প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা ভাবে কি করতে হবে, কপি করতে হবে। দ্যাট মিন্স তুমি বলতে পারো স্যার ফর আই এর মান 0 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে কেউ কি বলতে পারবেন? 4 পর্যন্ত। তাহলে 4 পর্যন্ত যাবে, প্রতিবার আই এর মান এক এক করে বাড়বে। এবং এখানে আমি কি লিখবো বলেন দেখি, এখানে আমি লিখবো হচ্ছে বি অফ আই ইজ ইকুয়াল টু কত বলেন দেখি আমার এ অফ আই, মানে বি এর আই নাম্বারে যে আছে সেটা এ এর আই নাম্বারটা সমান হবে। এইটা তুমি যদি করো তাহলে বি এর মধ্যে কত সেভ হয়ে যাবে, বি এর মধ্যে 1 2 3 4 5 সেভ হয়ে যাবে। লজিকটা বুঝতে পারছি জিনিসটা? সো তুমি তুমি যদি কখনো একটা অ্যারে থেকে আরেকটা অ্যারেতে কপি করতে চাও, একটা অ্যারে থেকে আরেকটা অ্যারেতে কপি করতে চাইলে এরকম লুপ খাটায় কপি করতে হবে। বুঝতে পারলে? মানে আমি যদি বললাম যে কপি না করে এটা দ্বিগুণ কপি করো, দ্বিগুণ কপি করতে গেলে কত করতে হবে জাস্ট বলো দেখি কি লিখবা। তখন তুমি জাস্ট এখানে কি লিখবা 2 ইনটু এআই দিয়ে দিবা। বুঝতে পারছি? ওকে, কারো প্রবলেম থাকলে এই জিনিসটা তোমরা রেকর্ডিংটা থেকে আরেকবার দেখে নিও। তার মানে এইটা হলো ফরম্যাটটা স্যার হলো কপি দা এলিমেন্ট অফ অ্যারে। মানে হ্যাঁ, মানে একটা অ্যারে থেকে আরেকটা অ্যারে কপি করে। এখন কপি তো তুমি শুধু নরমাল কপি করতে পারো, এটা ডাবল কপি করতে পারো, এটা স্কোয়ারটাকে কপি করতে পারো। যেমন সাপোজ আমি যদি তোমাকে বলি যেমন এ অ্যারেতে আছে হচ্ছে 1 2 3, বি অ্যারেতে থাকবে কত 1 4 9, তাহলে আলটিমেটলি কি এর স্কোয়ারটা এর ভিতরে আছে, তাই না? ব্যাপারটা অনেকটা এরকম। সো তোমাকে কপি যখনই করতে হবে এরকম লুপ খাটায় কপি করতে হবে। এরকম এক লাইনে তুমি লিখতে পারবা না যে এইটা লিখতে পারবা না যে এ ইজ ইকুয়াল টু এ ইনটু বি ইজ ইকুয়াল টু এ ইনটু এ, এই টাইপের জিনিস লেখা যায় না। ওকে, সো আমার কাছে মনে হয় এই পার্টটাও ক্লিয়ার।
ওকে, সো আচ্ছা, তাহলে আমাদের আরেকটা জিনিস ছিল, সেটা ছিল যে আমাদের মানে নেস্টেড লুপ বা নেস্টেড অ্যারে বা 2D অ্যারে। 2D অ্যারে আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। 2D অ্যারে লাস্ট ক্লাসে আমরা শুরু করছিলাম, মনে আছে 2D অ্যারের কোন টপিকটা আমরা পড়ছিলাম? ওই যে 2D অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, 2D অ্যারে ডিক্লেয়ারের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আমরা দেখছিলাম। ওই টপিকটি একটু ভালো করে পড়ো। আর আজকে যেগুলো দেখাইছি, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ট্রান্সপোজ, এই জিনিসগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করো। সুতরাং তো ওভারঅল হচ্ছে আমাদের এই টপিকগুলো, ওভারঅল এই 6 টপিক থেকে কোশ্চেন আসবে, কোনো টপিক বাদ যাবে না। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। Anyway, 2D এর কথা কি বলছেন? 2D অ্যারে থেকে হচ্ছে 2D অ্যারেতে আমরা 2D অ্যারেতে স্যার ইনভার্স কি তাহলে করা লাগবে না? করা লাগবে না, ইনভার্স এত কঠিন জিনিস পড়া লাগবে না, বাট তুমি চাইলে দেখতে পারো, দেখলে তোমার স্কিল বাড়বে। যেমন ধরো তুমি বলতে পারো স্যার নাম্বার এই জিনিসটা, ধরো এই জিনিসটা ছিল, এটা আমরা আলোচনা করছিলাম, দিয়ে বলছিলাম যে এইটার মানে কি। তুমি বলতে পারো স্যার 3টা রো 2টা কলাম, তাহলে প্রথম 2টা মিলে একটা হয়ে যাবে, পরের 2টা মিলে আরেকটা হবে, আর এই 6 এখানে বসবে, আর পরেরটা অটোমেটিকলি বাই ডিফল্ট কত আসবে বলেন দেখি? বাই ডিফল্ট আমার 0 চলে আসবে। সো এটা ছিল এই পার্টটা। সো এইটাই, এতটুকু পর্যন্তই, এইটাই আলোচনা, এটা পড়বেন। তো এটাই কথা, আর তো আমার মনে হয় না আমার এখানে আর কিছু বলার আছে, বা আর কিছু কারো যদি কোনো কিছু কোশ্চেন থাকে করতে পারেন। স্যার আমাদেরকে কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখানো যায় না? আপনাদেরকে কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখানো যায় না? মানে স্যার প্রিভিয়াস ইয়ারের যদি কোশ্চেনটা একটু দেখাইতেন তাহলে স্যার আর একটু ক্লিয়ার হইতাম আমরা, মানে প্রিভিয়াস ট্রাইমেস্টার গুলোতে, এর আগে আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি আসলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়ার চেষ্টা করব, বাট এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, এটা আসলে ডিপার্টমেন্ট থেকে অনুমতি নিয়ে দিতে হয়। তো আমি চেষ্টা করব দেওয়ার জন্য। আমি আপনাদেরকে একটা প্রিভিয়াস ইয়ারের স্যাম্পল কোশ্চেন দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, দেখতে পারো। বাট অনেক সময় দেখা গেল কি প্রিভিয়াস ইয়ারের সাথে অনেক সময় মিসগাইডেড হওয়ারও চান্স থাকে, কারণ লাস্ট ইয়ারে যেভাবে পড়াইছি এই বছর এইভাবে পড়াচ্ছি না। তো কিছু জায়গায় চেঞ্জ থাকে, হয়তো তুমি এমন একটা কোশ্চেন দেখলা, কোশ্চেন দেখে তুমি ভয় পেয়ে গেলা, স্যার এটা তো কেন আসলো, সিলেবাসটা কি, এই জিনিসটা স্যার পড়ায়নি। তো অনেক সময় অনেকে মিসগাইডেড হয়, এই জন্য আমি দিতে চাই না আর কি, এটা হচ্ছে কথা। আচ্ছা, তাহলে মোটামুটি কথা হচ্ছে ওইটাই। তাহলে এতটুকু পর্যন্ত আমাদের থাক, তোমরা ঠিক মতো পরীক্ষা দিও, আর যে টপিকগুলো পড়ছে সেগুলো বইলো। আর কারোর যদি কোনো প্রকার কনফিউশন থাকে, যে কোনো সময় আমাকে দরকার হলে মেল দিতে পারো। মেইলে যদি মনে হয় যে স্যার অ্যান্সার দেরিতে আসবে, সাথে সাথে ফোনও দিতে পারো, ফোন দিলেও কোনো সমস্যা নেই। বাট একটু মেক শিওর করো, সেটা হচ্ছে যে মানে টপিকগুলো যাতে তোমাদের ক্লিয়ার থাকে, আর মানে কোনো প্রকার যাতে সময় 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা পরীক্ষার জন্য, 15 মিনিট খাতা আপলোড করার জন্য। আচ্ছা ঠিক আছে। আমাদের এক্সপ্লেনেশন বেশি থাকবে নাকি কোডের সংখ্যা বেশি থাকবে? হাফ ইকুয়ালি থাকবে। স্যার আপনি যে লিংকটা দিবেন ওটাতে আমরা পরীক্ষা শুরু মানে এক্সাম শুরুর কত মিনিট আগে ঢুকবো মিনিমাম? আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা মোটামুটি ভাবে মানে 15 মিনিট আগে আপনারা ঢুকে মানে পুরো মোটামুটি ভাবে রেডি হয়ে নেবেন। কারণ আপনি যদি 15 মিনিট আগে ঢুকে যান, বা কোনো কারণে 15 মিনিট আগে ঢুকতে না পারেন, আপনি আমাকে একটা ফোন দিয়ে বলতে পারেন স্যার আমি ঢুকতে পারতেছি না, তখন আমি একটা ব্যবস্থা করতে পারি, মানে অথবা আপনাকে একটা অল্টারনেটিভ লিঙ্ক দিতে পারি। কিন্তু আপনি যদি পরীক্ষা শুরু হওয়ার ঠিক 2 মিনিট আগে দেন, 2 মিনিট আগে তাড়াহুড়োর কারণে প্রবলেম হতে পারে। সুতরাং আগে 15 মিনিট আগে ঢুকে বসে থাকবেন, 8:45-এর মধ্যে ঢুকে ফেলার চেষ্টা করবেন। আমি 8:55-তে প্রশ্ন দিয়ে দিব। 8:55-তে প্রশ্ন দিয়ে দিলে প্রথম 5 মিনিটের ভিতরে আপনাদের কোশ্চেনে যারা প্রবলেম আছে করবেন, আর এর পরবর্তীতে আপনাদের পরীক্ষা আপনারা দিবেন। পরীক্ষা চলাকালীন সময় আপনারা গুগল মিটে অনলাইন থাকবেন, যে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। আর এরপরে পরীক্ষা জমা দিয়ে দিবেন, জমা দিয়ে চলে যাবেন। জমা দেওয়ার সময় এটা বলার দরকার নাই যে স্যার আমি জমা দিয়ে দিচ্ছি, আমি কি চলে যাব কিনা। জমা দেওয়ার সময় আপনি সুন্দর মতো জমা দিয়ে লিভও করতে পারেন অথবা বসেও থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি যখন পরীক্ষাটা দিচ্ছেন, আপনার সাথে সাথে অন্যরাও পরীক্ষা দিচ্ছে, সুতরাং এটা ডিস্টার্ব হয়। কারণ আপনি যদি মাইক অন করে কিছু একটা বলেন, আপনি চিন্তা করবেন যে আমি যদি কিছু একটা বলি এটা সবাই এখন শুনতেছে। সো এই ব্যাপারটা একটু কনসার্ন থাকে। তাহলে তো স্যার হচ্ছে মাইকটা তাহলে বন্ধ রেখে মিটে প্রেজেন্ট থাকতে হবে আর কি। মাইকটা মিটে প্রেজেন্ট থাকতে হবে, বাট ইউনিভার্সিটি থেকে যদি আপনাদেরকে দেয় যে মাইক আপনার অলওয়েজ অন থাকতে হবে, দেন আপনার অলওয়েজ অন রাখতে হবে, এটা কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা এটা আপনাদের ইউনিভার্সিটির রুল বলবে। এবং এছাড়া যদি কোনো কনফিউশন থাকে পরীক্ষার প্রশ্ন রিলেটেড যে কোনো, স্যার আমি 3 নাম্বার প্রশ্নটা বুঝিনি, বলতে পারি। বা 3 নাম্বার প্রশ্ন নাকি স্যার আউটপুট লিখবো নাকি এক্সপ্লেনেশন লিখবো, এই টাইপের কোশ্চেন করেন না। কারণ আমার মনে হয় এই টাইপের কোশ্চেন প্রশ্নের মধ্যে বলা থাকছে, যদি লেখা থাকে রাইট অ্যান্ড আউটপুট, আউটপুট লিখবো, এক্সপ্লেনেশন বলে এক্সপ্লেনেশন লিখবো, যদি লেখা থাকে আউটপুট অ্যান্ড এক্সপ্লেনেশন তাহলে দুইটাই লিখবো। সো স্যার এইটা লিখবো কিনা, আমি আমার মতো লিখবো কিনা, এগুলো বললেন না। কারণ এগুলা আপনি কখনো ক্লাসেও যখন মিড টার্ম পরীক্ষা হয়, মিড টার্ম পরীক্ষা তো নিশ্চয়ই দিচ্ছেন, মিড টার্ম পরীক্ষায় কি আপনি স্যারকে এগুলো জিজ্ঞেস করেন যে স্যার এটা দিব কিনা? তো একটু বুদ্ধি শুদ্ধি রাখেন, ঠিক আছে? ওকে, আর কারোর কোনো কোশ্চেন? আজকে কি প্রেজেন্ট নেবেন? না, প্রেজেন্ট নিব না, এর আগের দিনে বসে প্রেজেন্ট নিব না। তাহলে স্যার লিভ করলাম। লিভ নেন, সমস্যা নেই। আর স্যার মিড টার্মে স্যার প্রেজেন্টটা আমাদের স্যার মিড টার্মে প্রেজেন্ট না হবে না? হ্যাঁ, প্রিন্টারে প্রেজেন্ট না হবে, অবশ্যই মিড টার্মে প্রেজেন্ট না হবে। স্যার ওটা কি স্যার ওই 15 মিনিটের মধ্যে না হবে, পরীক্ষা শুরুর 15 মিনিটের মধ্যে, নাকি পরীক্ষা স্টার্ট হওয়ার পরে নেওয়া হবে? পরীক্ষা স্টার্ট হওয়ার পরে আপনি যখন অনলাইনে থাকবেন, অনলাইনে তো আপনি আসেন, তখন আমি যখন দেখতে পারতেছি যে আবু রায়হান আবির আসছেন, আমি আবু রায়হান আবিরকে প্রেজেন্ট দিয়ে দিলাম। আমি যখন একটা ধরেন এমন হতে পারে আমি আধা ঘন্টা পরে প্রেজেন্ট নিলাম, আধা ঘন্টা পরের টাইমে তুমি ভাবলা যে 10 মিনিটের জন্য বাইরে থেকে ঘুরে আসি, ওই 10 মিনিট টাইমে মাঝখানে আমি প্রেজেন্টটা নিয়ে নিলাম, তখন তুমি বাদ হয়ে যেতে পারো। বুঝতে পারছি? জি স্যার। এই জন্য বলতেছি যে, এবং আমি যদি প্রত্যেকের নাম ধরে ধরে ডাকি, 50 জনের নাম ধরে ধরে রাখলে এই টাইমে তোমার পরীক্ষা দিতে ঝামেলা হবে। তো এই কারণে আমি নাম ধরে ধরে ডাকবো না, আমি তোমাদের এই পাশে, সাউন্ডও আসবে স্যার। এই কারণে আমি তোমাদের এই বাম পাশে তোমাদের নাম থাকে, ওই নাম থেকে প্রেজেন্ট দিয়ে দিব। এই কারণেই বলা হচ্ছে যে আরাফাতকে যে বারবার বললাম যে পুরা টাইম মিটে থাকার চেষ্টা করব। যদি মিটে কোনো কারণে তুমি একটা সার্টেন টাইমে চলে যাও আর ওই টাইমে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলি, তাহলে তোমার প্রবলেম হবে। বাট আমি এমন ভাববো না যে আমি যদি কাউকে না পাই, তাহলে ধর আমি রাজীবকে পাইলাম না, আমি ক্লাসের মধ্যে যখন লাস্টের দিকে জিজ্ঞেস করবো যে রাজীব ছিলা কিনা। বাট যদি আমি তাকে পুরা টাইমেই না দেখি কোনো টাইমে, কারণ আমার হাতে তো পুরো শিট থাকবে যেটার মধ্যে তোমাদের নাম লেখা থাকবে, তো যদি দেখি পুরা টাইমে রাজীবকে আমি দেখি নাই, শুধুমাত্র সে অ্যান্সার জমা দিয়ে দিছে, সেটা হবে না। বুঝছি? জি স্যার। ওকে, আমার মনে হয় এগুলা নিয়ে তোমরা যথেষ্ট বড় হয়েছো, তোমাদের আসলে এগুলো আমার ছোট বোন যদি পরীক্ষা দিবে তখন ওরা ক্লাস 7 এর বাচ্চাদের এমনি বুঝাই বুঝাই বলতে হয়। তোমরা যথেষ্ট বড় হয়েছো, তোমরা এগুলো হ্যান্ডেল করতে পারবে। ওকে, ভালো মতো পরীক্ষা দিয়েন। আর কারোর যদি কাউন্সিলিং এর দরকার হয়, কাউন্সিলিং এর দরকার হলে আমাকে পার্সোনালি নক দিয়েন, আমি কাউন্সিলিং টাইম দিব। শোভন, কিছু বলবা? বুঝি না কোশ্চেন, বুঝি না স্যার। তাহলে কোড থাকতেছে আর এক্সপ্লেনেশন থাকতেছে শুধু? হ্যাঁ, কোড এক্সপ্লেনেশন। হ্যাঁ, ওকে স্যার। আর কেউ? ওকে, তাহলে ভালো মতো পরীক্ষা দেন, বেস্ট অফ লাক। আবার হয়তো বা আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে তোমাদের যে মিডের জন্য আমি তোমাদেরকে আজকে একটা ইনভাইটেশন পাঠাবো, রিকোয়েস্ট করবো যে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে ফেলতে। আমি আপনাদের এই ক্লাস করার ইনভাইটেশন পাঠাইছি, সেটাই আপনারা অ্যাকসেপ্ট করেন না, তো আল্লাহ জানে কি করবেন। ওকে, ভালো থাকেন তাহলে সবাই। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ফয়েজ আসাদ, হ্যালো। ও